এই ছোট লোক, চোখে দেখতে পারিস না? তোর জন্য আমার নতুন গাড়িটা ময়লা হলো। তুই কি জানিস এই গাড়ির দাম কত? ছোট লোক। এই দনির দুলালি, আপনি নিজেকে কি মনে করেন? আর ওনাকে কেন দোষ দিতেছেন? আপনি তো রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এই ছোট লোক, তুই গাড়ির কি জানিস রে, খ্যাত কোথাকার? আর নিজে তো চালাস সাইকেল, আর বড় বড় কথা বলিস। বড় কথা আমি না, আপনি বলতেছেন। এই আপনার কি ঘরে মা নেই? কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় শিখিয়ে দেয়নি? তুই কি ভুলে গেছিস সেই দিনের মারের কথা? এটা আপনার কলেজ না যে যা খুশি তাই করবেন। এটা পাবলিক প্লেস, বুঝেছেন? ছোট লোক, তোকে যে কি করব আমি তা নিজেও জানি না। আমাকে যা করার করেন, এখন ওনার চিকিৎসার টাকা দিন। হাউ ফানি! আমি দিব টাকা, তাও আবার এই ছোট লোককে? এই মহিলা আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। আপনি তার পায়ের নখেরও যোগ্যতা রাখেন না, বুঝেছেন? এত কথা না বলে টাকা বের করুন। আমাকে তুই ধমক দিস ছোট লোক, তোর খবর করে ছেড়ে দিব। রাস্তার পাশে থাকা সব মানুষ যখন হাততালি আর শীষ বাজাচ্ছিল, তখন সাদিয়া চোখ তুলে সবাইকে দেখতেছিল। সাদিয়ার গুণটি বান্ধবীগুলো তো পুরো হতবাক হয়ে গেছে। আসলে এটা কি হলো? থাক বাবা, আমাকে এমনিতে সব ঠিক হইয়া যাইব। মা তুমি যাও গা। এই বুড়ি, কোন সাহসে আমাকে মা ডাকিস? ছোট লোক, জানোয়ার, তুই আমার গায়ে হাত তুলিস এই সামান্য ভিখারি মহিলার কারণে? এই দনির দুলারি অহংকারী মেয়ে, চুপ! আর একটা কথাও বলবেন না। তোর খবর করে ছেড়ে দিব ছোট লোক। তোর নোংরা হাত দিয়ে আমাকে আঘাত করিস? আপনার ওই পরিষ্কার হাতের থেকে আমার ওই নোংরা হাতই ভালো। আমার এই নোংরা হাত আমার চেয়ে বয়সে বড় কারো উপরে আঘাত করার জন্য ওঠেনি, সালাম করার জন্য ওঠে। এই সাদিয়ার গায়ে কখনো তার বাবা মা হাত তোলে নাই, আর তুই কিনা আমার গায়ে হাত তুললি এই সামান্য দুইটা মহিলার জন্য? এই জন্যই তো আজ এত অহংকার আর এত বদমেজাজি আপনি। আপনার বাবা যদি আদর ভালোবাসার সাথে একটু শাসনও করতো, তাহলে আজ আপনি এতটা খারাপ হতেন না, মানুষের সাথে এত খারাপ আচরণও করতেন না। এই ছোট লোক, তোর কাছ থেকে কি আমার জ্ঞান নিতে হবে নাকি? আজ তোর কারণে আমি এতগুলো মানুষের কাছে অপমানিত হলাম। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। মানুষকে মারা ছাড়া আর কী বা করতে পারিস তুই? বাবা ভাইয়ের ক্ষমতা জোর ছাড়া আর কিছু করতে পারবি? এর জন্য তোকে খুব বড় খেসারত দিতে হবে। এই চল তোরা, আজ এর জন্য আমার সম্মান নষ্ট হয়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান, আগে বৃদ্ধ মহিলার ক্ষতিপূরণ দিয়ে যান। দিব না? কি করবি তুই? কি করব দেখতে চাস? রুম ডেট করাটা কি খুব জরুরি? তোমার যদি আমার প্রতি বিশ্বাস না থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে তুমি বাসার ভিতর চলে যেতে পারো। না না, আমার কোনো সমস্যা নাই। আর তোমাকে এখন আমি অনেক বিশ্বাস করি, তাই তো আমি এখন তোমার সব কথাতে রাজি আছি। যা বলবে তাই করব। তাহলে বললে কেন রুম ডেট করা জরুরি কিনা? তুমি তো আগে এমন ছিলে না শামীম, তাই তো এই কথাটা বলেছি। সময় মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে মেরে যান। আচ্ছা, এইসব করার পর কি আমাকে বিয়ে করবে তুমি? আমাকে দেখে তোমার কি মনে হয়? যদি তোমার আমাকে নিয়ে এত সন্দেহ থেকে থাকে, তাহলে তুমি গাড়ি থেকে নেমে যেতে পারো। এই তুমি রাগ করো কেন? আমি তো সেইভাবে তোমাকে কথাটা বলি নাই। তা শুনি কিভাবে কথাটা বলেছ? না মানে এমনি বলেছি, তুমি গাড়ি চালাও, বাসার কেউ দেখলে সমস্যা হতে পারে। আমিও গাড়ি চালাতে শুরু করে দিলাম, আর মনে মনে শয়তানি হাসি আসতে থাকলাম। আমাকে তুমি বাধ্য করেছো মিস সাদিয়া। তোমার করা ভুলে সাজা হারে হারে টের পাবে তুমি। ও সরি, আপনারা মনে হয় কিছুই বুঝতে পারেননি, তাই না? আচ্ছা, আপনাদের সব ক্লিয়ার করে বলি, হোটেল অব্দি যেতে যেতে, তাই না? বছর দুয়েক আগের কথা। আমি আগে গ্রামের বাড়ি নীলফামারীতে থাকতাম। তো আমি রংপুর কারমাইকেলে পড়াশোনা করতাম। বাবা মা, বড় ভাই ভাবি, ছোট বোন, এরা সবাই ঢাকা শহরে থাকে। আমার বাবা ঢাকার একজন নামকরা ব্যবসায়ী। আমাদের বিজনেসটা বাবা আর ভাই দেখাশোনা করে। আমি শামীম মিয়া, বাড়ি নীলফামারী। আমি খুব ছোট থেকে নানার বাড়িতে থাকি। মামাদের শাসন, নানির ভালোবাসা, এই নিয়ে গ্রামে অনেক সুখে ছিলাম। সত্যি বলতে 4 দেয়ালের মাঝে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। গ্রামের মামাদের চাষের জমি প্রচুর আছে, আমাকে দিয়ে অবশ্য তারা কোনো কাজ করিয়ে নেয় না। খুব ছোট থেকে শাসন করার ফলে এই ডিজিটাল যুগে আমাকে মানায় না। আমি এতটাই সহজ সরল যে গল্প না পড়লে বুঝতে পারবেন না। তবে আমি অন্যায় সহ্য করতে পারি না। এর জন্য আমি সহজ সরল হলেও অনেকের চোখে খারাপ একটা ছেলে। আমি অনার্স 2য় বর্ষে পরীক্ষা দেওয়ার পর গ্রামে অবসর সময় কাটাচ্ছি। তারপর রেজাল্ট বের হলে বাবা মা জোর করে টিসি নিয়ে আমাকে ঢাকার একটি নামকরা কলেজে ভর্তি করে দিল। আমি প্রথমে যেতে না চাইলেও বাবার দিকে তাকিয়ে চলে গেলাম ঢাকা শহরে। আজ আমার ঢাকা শহরে কলেজের প্রথম দিন, তাই আমি একটা ফুল হাতা শার্ট আর একটা কাটা প্যান্ট আর একজোড়া চামড়ার স্যান্ডেল পরে নিলাম। সকালে সবাই নাস্তা করতেছে, কারণ বাবা ভাই অফিসে যাবে আর আমি কলেজে যাব। তাই ভাবি আর আমার ছোট বোন সব কিছু করছে।
আমি গিয়ে বাবা ভাইয়ের পাশে বসলাম। কি দেবরজি, এভাবে কে কলেজে যায়? তো কিভাবে কলেজে যায়? এই, তুই কি সারা জীবন গাধা থাকবি নাকি? কেন? শার্ট পরেছিস ঠিক আছে, তাই বলে ফুল হাতা শার্ট, তাও আবার সব বোতাম দেওয়া, হাতের বোতাম দেওয়া, মাথার চুলের কিভাবে সিথি করেছিস, পায়ে স্যান্ডেল পরেছিস, এসব কি? কেন, কোনো কি ভুল হয়েছে ভাবি? এই, আমার শ্বশুর বাবার কি কম আছে? হ্যাঁ, যা ভিতরে গিয়ে নায়কের মতো সেজে আয়, যা। আমি তো গ্রামে থাকতে এভাবে প্রতিদিন কলেজে যেতাম, এখানে এভাবে গেলে সমস্যা কি? তোকে কি সাদে গাদা বলি? ওই গ্রাম আর রংপুর বিভাগের মানুষ সহজ সরল, তাই তোকে কেউ কোনো কোনো কিছু বলে নেই। আর এখন তুই ঢাকা শহরে আছিস, এসব পরে তুই কলেজে যাবি, জানিস না তুই যে কলেজে ভর্তি হয়েছিস এখানে সব বড়লোক বাবার ছেলে মেয়ে পড়াশোনা করে? এসব পড়ে গেলে অনেকে তো অনেক রকম কথা বলবে আমার ভাই। ভাবি, আমার বাবার টাকা আছে বলে যে আমাকে হিরো হয়ে যেতে হবে তা কিন্তু নয়। আর আমি এটাও জানি এটা ঢাকা শহর, এখানে গ্রামের মানুষের মতো চলাচল করা যায় না। ভাবি, আমি ছোট থেকে যেভাবে বড় হয়েছি, আমি চাই ঠিক সেইভাবে বাকি জীবনটা পার করে দিতে। ওকে বলে কোনো লাভ হবে না, ও যা করতে চায় তাই করতে দাও না। বড়, তুই চুপ থাক। এভাবে যদি ও থাকে জীবনেও বিয়ে দিতে পারবো না। কেন যে আমার মা ওকে গ্রামে রাখতে গেছে, কেন যে ছোট ওকে মাদ্রাসা ভর্তি করালো, সব সময় কথা ছাড়া কোনো কথা না। এই শামিম, তুই এই সময় তালে তালে চলতে পারছি না। আমার ছেলে যেমন করে চাই ঠিক তেমন করেই তাকে চলতে দাও না। এটা ঢাকা শহর, এখানে মানুষের রূপ বদলাতে সময় লাগবে না, ও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তোমরা অযথা ওর সাথে তর্ক করছো। এই স্মার্টফোনের যুগে আপনার ছেলের হাতে বাটন ফোন, আর আমি তার ভাবি, কই একটু মজা ইয়ার কি করবে তা না, আমাকে দেখলে ঘরের দরজা বন্ধ করে থাকে। কেন রে, তুই কি বিয়ে করবি না, নাকি বইয়ের সাথে প্রেম ভালোবাসা করবি না, কোনটা বল তো? ভাবি, তুমি ভালো করেই জানো এসব মেয়ে মানুষ বা অন্য কিছু আমি একটু পছন্দ করি না। তবে তুমি আমার ভাবি, যখন পরিবারের সবাই থাকবে তখন না হয় ফাজলামো করব, কিন্তু যখন কেউ থাকবে না তখন মোটেও করতে পারবে না। তার কারণ হলো, কারণ নজরের আড়াল থেকে খারাপ হতে চাই না। খারাপ হলে সবার চোখের সামনে খারাপ হবো। নে, হয়েছে, আর কোনো না বললে খাওয়া শেষ কর। আমি আর স্পর্শ এক গাড়িতে যাচ্ছি, তুই আমার গাড়িটা করে ড্রাইভারকে নিয়ে কলেজ যা। আমার বাইসাইকেলটা কোথায়, সেটা করে যাব? গাড়ি থাকতে বাইসাইকেল করে যাবি কেন? আরে বাবা, বুঝো না কেন, এটা শহর, এখানে ঘুরে বেড়ানোর মতো জায়গা কোথায়? আর সারাদিন বসে থেকে থেকে তো শরীরে অসুখ বাঁধবে। তার চেয়ে বরং আমি সাইকেল করে যাই, এতে তোমাদের যেতেও কোনো অসুবিধা হবে না, আর আমার স্বাস্থ্য ঠিক থাকবে। সত্যি একটা গাধা তুই। কলেজ যা, তারপর বুঝবি গাড়ি করে কেন কলেজ গেলি না তার জন্য আফসোস করতে হবে তোকে। আমি আর আফসোস? হাসালে ভাবি, হাসির কি আছে? মা বাবা ভাইয়া, আমি কলেজে গেলাম, আল্লাহ হাফেজ, এসে কথা হবে। আমি সেখানে আর কারোর সাথে কথা বললাম না। সত্যি বলতে বড় লোককে আমার একটু পছন্দ না। এই যে আমার বাবার এত সম্পত্তি, তিনি মৌলগিরি কি এইসব সাথে করে নিয়ে যেতে পারবে? আমি স্টোররুম থেকে সাইকেলটা বের করে মাথায় হেলমেট পরে সাইকেল চালাতে থাকলাম, কারণ কলেজে তো যেতে হবে। আমি বাসা থেকে বের হওয়ার পর সবাই যা বলতেছে, সত্যি শামীমকে নিয়ে আমার গর্ব হয়। না আছে তার মাঝে অহংকার, না আছে কারোর প্রতি হিংসা, না কাউকে ছোট করে কোনো কথা বলে। এত টাকা পয়সা থাকার পরও ছেলেটা আমার সাধারণ মানুষের মতো থাকে। তার জন্য ভয় হয় না? জানি কখন কবে তার জীবনে অঘটন নেমে আসে। আল্লাহ জানে মা। আর দেখবেন শামীমের কোন হবে না, একদিন শামীমও এই শহরের মানুষের মতো চলাফেরা করবে। আল্লাহ, আমার ছেলেটার জীবন এমন কাউকে পাঠিয়ে দাও যাতে ছেলেটা আমার আর 8-10 জন মানুষের মতো বেঁচে থাকে। মা, চিন্তা করো না, দেখবে তোমার ছেলের জীবনে এমন একজন আসবে, সে তোমার ছেলের জীবনের মোড়টাই ঘুরিয়ে দেবে। তাই যেন হয়, আর ছেলেটা যেন কোনো বিপদ না হয়। আমি সাইকেল চালিয়ে কলেজে যাচ্ছি। আপনারা তো ভাবতেছেন আমি ঢাকা শহর বা আমার কলেজ তা চিনলাম কেমন করে, তাই তো? শোনেন তাহলে, আমি গ্রামে থাকলেও মাঝে মাঝে ছুটিতে ঢাকায় আসতাম।
আর নিজে নিজে ঢাকা শহর ঘুরে দেখার জন্য বাবার কাছ থেকে এই সাইকেলটাই কিনে নিয়েছি। এবার বুঝেছেন? সত্যি বলতে কি, আমি চাইলে সব কিছুই করতে পারি। ওই যে বললাম, এসব আমার বড় লোকই ভালো লাগে না। আমি সাইকেল চালিয়ে কলেজে চলে আসলাম। গেট দিয়ে যখন ঢুকবো তখন কিছু কিছু ছেলে মেয়েকে দেখে আমি পুরাই অবাক। আরে মেয়েরা দেখি ছেলেদের পোশাক পরেছে, আর ছেলেরা সব কি চুল রেখেছে। এগুলো তো মনে হয় অ্যামাজনের বন। অনেকে দেখি গাড়ি বাইক করে কলেজে আসছে। এই জন্যই বুঝি ভাবি বলেছিল সে কথা বাসাতে, যে যেমন করে চলুক না কেন আমি আমার মতো করে চলতে চাই। যার যা ইচ্ছা, কেউ দুধ বেচে মদ খাক, আর কেউ বা মদ বেচে দুধ খাক, আমার কি। যার বাবা মা সন্তানকে যেমন শিক্ষা দেবে তার সন্তান তো তেমনটাই হবে, এটাই স্বাভাবিক। কলেজ তো না যেন এখানে একটা মডেলের প্রতিযোগিতা চলছে। আমি কারো দিকে না থেকে ক্লাসরুমে যেতে থাকলাম, কিন্তু আমার ক্লাসরুম কোনটা সেটাই তো চিনি না। তখন আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, 3য় বর্ষের ইসলাম ইতিহাসের ক্লাসরুম কোনটা। তখন ছেলেটা আমাকে 4র্থ তলার একটা রুম দেখিয়ে দিল। আমি তাকে ধন্যবাদ দিয়ে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে ঢুকে দেখি তেমন কেউ ক্লাসে নেই, আর যারা আছে তারা গোল হয়ে হাসি মজা করতেছে। আমি একটা ফাঁকা সিট দেখে বসে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসের ছেলে মেয়েগুলো আমার দিকে লক্ষ্য করলো। আমাকে দেখে তারা আমার কাছে আসলো এবং জিজ্ঞাসা করতেছে আমি এখানে কেন, কী জন্য এসেছি, আর এমন করে এবার কেন এলাম, ইত্যাদি ইত্যাদি। আমি তখন তাদেরকে বললাম আমি এখানে নতুন ভর্তি হয়েছি, আজ থেকে এখানে পড়াশোনা করব। আর আমি এমন করেই বের হই। আমার কথা শুনে তারা হাসতে লাগলো। খ্যাত ছোট লোক বলতে লাগলো। তাদের কথা শুনে খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ আমি মানুষটাই খ্যাত। কিছুক্ষণ পর স্যার আসলো, আর তার পেছন পেছন সকল স্টুডেন্টও আসলো। স্যার ক্লাসে ঢোকার পর বলতেছে এখানে শামীমকে। তখন আমি দাঁড়িয়ে গেলাম। তারপর স্যার আমাকে তার কাছে ডাকলো। ডিয়ার স্টুডেন্ট, এ হচ্ছে শামীম। এ আগে রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করতো, এখন থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে, তাই তোমরা সবাই শামীমের সাথে বন্ধুত্ব করে নিও। তখন একটা মেয়ে স্যারের কথা শুনে বলতেছে, স্যার এই খ্যাতনামা ছেলের সাথে করবো বন্ধুত্ব? দেখতে তেমন হুজুর হুজুর লাগতেছে, মনে হয় কোনো মসজিদে জারুদার। মেয়েটার কথা শুনে সবাই হো হো করে আসতে লাগলো। মেয়েটার কথা শুনে আমার প্রচুর রাগ হলো। তাই আমি মেয়েটাকে বললাম, দেখেন বোন, আপনি যখন মরে যাবেন তখন এই ক্লাসের কেউ আপনার জানাজা করাবে না। আপনার জানাজা একজন হুজুর বা মসজিদের ইমাম সাহেবই করাবে, বুঝলেন? আমার এমন কথা শুনে পুরো ক্লাস কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর স্যার আমাকে আমার সিটে গিয়ে বসতে বললো। আমি বাধ্য স্যারের মতো গিয়ে বসলাম। স্যার ক্লাস করানো শুরু করে দিল। ক্লাস শেষ করে স্যার চলেও গেল। স্যার চলে যাওয়ার পর সে মেয়েটা আর একটা ছেলে আমার কাছে আসলো। আমি সরি, সত্যি আমি সেভাবে কথাটা বলি নাই। এইভাবে কাউকে হার্ট করে কথা না বলাই ভালো, আর আমাকে সরি বলা লাগবে না। আমরা কি বন্ধু হতে পারো? অবশ্যই, যেহেতু একসাথে পড়াশোনা করি সেহেতু তো বন্ধুত্ব করাই যায়। আমি শামীম। বন্ধু যেহেতু হয়েছি তাহলে এখন থেকে তুই করেই বলবো। ঠিক আছে। কারণ যেহেতু নতুন বন্ধু পেয়েছি তাই। আমাকে জোর করে ওরা দুজন ক্যান্টিনে নিয়ে গেল। তারপর হালকা কিছু খেয়ে আমরা তিনজনে বের হলাম। বাইরে বের হয়ে দেখি 4টা ছেলের প্যান্ট খুলে কান ধরে উঠবস করাচ্ছে একটা মেয়ে। ছেলেগুলোর পরনে অবশ্য শর্ট প্যান্ট আছে, আর মেয়েটা জিন্স আর একটা টি শার্ট পরেছে। হাতে পুলিশের মতো লাঠিও আছে। মেয়েটাকে দেখতে পড়াই পরীর মতো, কিন্তু মেয়েটা যা করতেছে তা একেবারে খুবই খারাপ। সেই 4জন ছেলের মধ্যে আরও একটা ছেলে আছে যে প্যান্টও খুলেনি, কান ধরে উঠবসও করতেছে না। তখন সেই মেয়েটা তার হাতের লাঠি দিয়ে ছেলেটাকে মারতে লাগলো। তার সাথে যে বাকিগুলো মেয়ে আছে তারা মারতে লাগলো। সবাই নীরব দর্শকের মতো শুধু চেয়ে দেখতেছে, কেউ কিছু বলতেছে না। আমি ওদের কাছে যেতে চাইলে বাসারা রীতি আমার হাত ধরে আটকালো। মেয়েটা ছেলেটাকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। তখন মেয়েটা বলতেছে, কলেজে নতুন এসেছিস আর এসে সিনিয়রের কথা শুনিস না, আর আমাদের ধমক দেখিয়ে কথা বলিস? জানিস এই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আমার বাবা। তুই কি এই সাদিয়াকে ধমক দিস আর আমার কথা শুনিস না? তাই বলে আপনি র্যাগিং করবেন তা তো হয় না। আর আমি তো আপনাকে তেমন কিছু বলিনি, শুধু বলেছি এই ছেলেগুলোর মতো আমি করতে পারবো না। তুই আবারও আমার মুখে মুখে তর্ক করিস? এই মার এই ছোট লোকের বাচ্চাকে। আবারও ওদম খেলানি শুরু করে দিল সাদিয়া এবং তার দলের মেয়েরা। তার মানে এই মেয়েটার নাম সাদিয়া, আর তার বাবার গরম দেখে সে চলে। হায় রে মেয়ে মানুষ, যে ছেলেকে বিয়ে করে স্বামী করবে আর সেই ছেলেই কিনা কোনো কারণ ছাড়াই ধোলাই করতেছে। এই সবাই শুনে রাখ, এই ছেলেকে যদি কেউ সাহায্য করেছো তার অবস্থাও এর মতো হবে বলে দিলাম। আর সবাই ভালো করে শুনে রাখ, আজ থেকে আমার কথা কেউ না শুনলে তার অবস্থাও ঠিক এরকম হবে বলে দিলাম। এই তোরা 4জন এখন প্যান্ট পরে ক্লাসে যা, বুঝলি? সেখান থেকে সাদিয়া তার সঙ্গীদের নিয়ে ক্লাসরুমে চলে গেল।
আর মার খাওয়া ছেলেটা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর পানি পানি করতেছে, কিন্তু কেউ ছেলেটাকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে না। এমনভাবে মেরেছে কোনো রক্ত বের হয়নি, কিন্তু হাত পা পিঠের অবস্থা কাহিল। ছেলেটা সেখানে পড়েই থাকলো আর সবাই যে যার মতো করে যেতে থাকলো। আমি যখন ছেলেটার কাছে যাব তখন নিতে আর বাসার বলতেছে, কি করছিস কি শামিম তুই? শুনলি না কি বলে গেল সাদিয়া? আমি ওর কথা শুনে আর চুপ থাকতে পারিনি। দেখ না ছেলেটা কেমন করতেছে, কাতরাচ্ছে পানির জন্য। তাতে তোর কি? এখানে আরো অনেকে আছে, কেউ তো যেতে যাচ্ছে না, তাহলে তুই কেন যাবি? আমি ওদের মতো কাপুরুষ নাকি একটা মেয়ের ধমক শুনে ভয় পেয়ে যাব? তুই কি জানিস সাদিয়া কতটা খারাপ একটা মেয়ে? তার সাথে ছেলে পারে না, সে ক্যারেটে জানে, বুঝলে? শুধু কি ক্যারাটে, পুরো ছেলেদের মতো বের হয়েছে, সিগারেট মদ সব খায়, আর তার সাথে বড় বড় মাস্তানের হাত আছে। আর ওর বাবা একজন বড় নেতা, বুঝলি? অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনিস না। আর আজকে তোর প্রথম দিন, তোর ভাগ্য ভালো তুই সাদিয়ার হাতের র্যাগিং এর শিকার হসনি, বুঝলি? তোদের বলা শেষ হয়েছে? মানে? আমি এখন এই ছেলেটাকে সাহায্য করব। তোরা যদি আমার সাথে আসতে চাস তো আয়, না হলে দুজনের হাতে চুরি পড়ে থাক। আমাদের মার খাওয়ার বা কলেজ থেকে বের হয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তুই চাইলে যেতে পারিস। আমি দৌড়ে ছেলেটার কাছে গেলাম, তারপর ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ছেলেটাকে খাওয়াতে থাকলাম। তারপর ছেলেটাকে আস্তে করে তুলে দাঁড় করালাম। আমি আমার বাইসাইকেলটা নিয়ে ছেলেটার কাছে আসলাম। ছেলেটাকে কোনোরকম আমার সাইকেলে তুললাম। ভাই তোমার বাসা কোন দিকে? ভাই সামনে গিয়ে ডান দিকের মোড়ে আমার বাসা। তোমার নাম কি আর কোন বর্ষে পড়ো তুমি? আমার নাম শরীফুল, আর আমি প্রথম বর্ষের ছাত্র। আজ কলেজে প্রথম দিন ছিল। এখন আর কথা বলো না ভাই, আর আমাকে একটু ধরো। আমি শরীফুলকে সাইকেলে তুলে সাইকেল চালাতে শুরু করে দিলাম। শরীফুলের শরীরে কালো দাগ বসে গেছে, তার হাতে লাঠির দাগ বসে আছে। তাহলে হাতে পায়ের কী অবস্থা হয়েছে একবার ভেবে দেখেন। কোনো রকম ধীরে ধীরে সাইকেল চালিয়ে শরীফুলকে ওর বাসায় নিয়ে গেলাম। শরীফুলের বাসায় যাওয়ার পরই ওর বাবা মা ভাই সবাই এগিয়ে আসলো। সবাই জিজ্ঞাসা করতেছে কেমন করে শরীফুলের এমন অবস্থা হলো। তারপর শরীফুল ধীরে ধীরে সব বলে দিল। শরীফুলের মুখে এসব শুনে ওর বড় ভাই সেরকম খেপে গেল। আমি সেখান থেকে সাইকেল নিয়ে বাসায় চলে আসলাম। কি দেবর সাহেব, প্রথম দিন কি ক্লাস না করেই চলে আসছেন নাকি? ভাবি মস্করা রাখো তো, মা কোথায়? ওনার রুমে আছে। আর তুমি এত গেমে গেছো কেন? আর বলো না ভাবি। তারপর ভাবিকে সব বললাম। খুব ভালো কাজ করেছো। আর ওই মেয়েটার থেকে সাবধানে থাকিস ভাই। ও নিয়ে ভাবতে হবে না। আমি আমার রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে আবারও ঘুরতে বের হলাম। চার দেয়ালের মাঝে থাকতে কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসে। ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে গেলাম। রাতে আবারও সবাই মিলে একসাথে খেতে বসলাম। বাবা ভাইয়া মা তৃপ্তি মানে আমার ছোট বোন কলেজের প্রথম দিন কেমন কাটলো তা জানতে চাইলো। পরদিন আমি যথারীতি কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে সরাসরি ক্লাসে চলে গেলাম। যেহেতু কাউকে চিনি না, তেমন কিছু জানি না, আর ইতি বাসারও বাইরে নেই, তাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে দেখি ওরা আগে থেকে ক্লাসে আছে। আমি গিয়ে বাসারের পাশে বসে গেলাম। ওরা দুজন আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কিরে তোরা দুজন আমার দিকে কেমন করে তাকিয়ে আছিস কেন? কিছুদিন আগে সাদিয়া তার গন্ডির দলবল নিয়ে তোকে খোঁজ করতে আসছিল। ভাই তুই কলেজে আসতে গেলি কেন? কলেজ আসবো না কেন? সাদিয়া যে পরিমাণ রেগে আছে তাতে তোর খবর করে ছেড়ে দিবে আজ, বুঝলি? আরে ছাড় তো এসব তুই। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাস করানো শুরু করে দিল। আমিও স্যারের ক্লাসে মনোযোগী হয়ে গেলাম। হঠাৎ কে যেন আমার শার্টের কলার ধরলো। আমি মাথা তুলে দেখি সাদিয়া। সাদিয়া আমার শার্টের কলার ধরে ক্লাস থেকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। আমার পিছন পিছন স্যার ক্লাসের সকল স্টুডেন্টও বের হয়ে আসলো। সাদিয়া আমাকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে হাতে লাঠি নিয়ে আমার চারদিকে ঘুরতে লাগলো। একে একে কম বেশি সব ক্লাসের ছাত্রছাত্রীরাই মাঠে এসে পড়েছে। সাদিয়া এবার আমাকে বলতে লাগলো, এই তুই কি শুনিসনি কাকে আমি কি বলেছি? শুনেছি। তাহলে ওই ছেলেটাকে বাছালি কেন? তাকে তোর কাপুরুষের মতো চেয়ে থেকে মরতে দিতে পারি না। হ্যাঁ, আসছে আমার সুপুরুষ, এবার নিজেকে কি করে বাঁচাবি সেটাই দেখব। কি করবেন আপনি শুনি? সাদিয়ার কোনো কথা না বলেই আমার দুপায়ে এলোপাতারি লাঠি দিয়ে মারতে থাকলো। আর আমি বাবা মা বলে চিৎকার করতে থাকলাম। তবুও সাদিয়া তার মারা থামালো না। আমাকে বাঁচাতে কেউ আসলো না। আমাকে মারা শেষে সাদিয়া সেখান থেকে তার সঙ্গী সহ চলে গেল। আর যাবার আগে বলে গেল, কিরে তোকে তো আজ কেউ বাঁচাতে আসলো না, বুঝলি? এটাই সাদিয়ার পাওয়ার, মনে থাকে জানো। আগেই বলেছিলাম এসব ঝামেলায় নিজেকে জড়াস না। বাবার ক্ষমতা আর কলেজের পাওয়ার দেখিয়ে যত অন্যায় করতে চাই মেয়ে, তার প্রতিবাদ করতে চাস তুই? পারবি না।
এই মেয়ের সাথে কোনোদিনও পারবি না, বুঝলি? প্রিন্সিপাল পর্যন্ত তাকে কথা বলতে ভয় করা তুই কোন কালকের ছেলেটাকে সাহায্য করতে গেলি? নে, হয়েছে, আর কোনো বলতে হবে না। ওকে ধরে ক্যান্টিনে নিয়ে চল, ওর পায়ে বরফ দিতে হবে। ওরা দুজনেই আমাকে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর ক্যান্টিনের ফ্রিজ থেকে বরফ বের করে আমার পায়ে লাগিয়ে দিল। ছুটি হওয়ার পর আমি সেখানে আছি, কারণ এই অবস্থায় বাসায় গেলে সমস্যা হতে পারে। শেষ বিকেলের দিকে যখন পায়ের ব্যথা একটু কমলো, তখন ওদেরকে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে সাইকেল নিলাম। ইতি কারে করে চলে গেল, আর বাসার বাইকে করে চলে গেল। আমি যখন সাইকেল চালাতে যাব, তখন পায়ে ব্যথা অনুভব করছি, তাই সাইকেল না চালিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে থাকলাম। যেতে যেতে সামনে ফার্মেসি দেখলাম, সেখান থেকে কিছু ব্যথার ট্যাবলেট নিলাম। তারপর আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখি মা আর ভাবি বসে আছে, মাথায় হাত দিয়ে। আমাকে বাসায় ঢোকা দেখে দুজনে আমার কাছে দৌড়ে চলে আসলো। এতক্ষণ কই ছিলে বাবা? আজ আসতে এত কেন দেরি হলো তোর? আরে বাবা, কোথায় যাব, কলেজে ছিলাম, আর ফোনে মনে হয় চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। তোর ফোন বন্ধ কেন? তোর জন্য কত টেনশন হচ্ছে আমাদের, তা তুই জানিস? সরি মা, আর এমন হবে না। এই শামীম, তুই এভাবে গুটিয়ে হাঁটতেছিস কেন? ওই সাইকেল করে আসতে গিয়ে একটা গর্তে চাকা পড়ে যায়, আর আমি সাইকেল থেকে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছি। কে দেখি কোথায় লেগেছে তোর? তেমন কিছু হয়নি মা, সেরে যাবে। আসার সময় ওষুধ নিয়ে এসেছি। দেখে শুনে সাইকেল চালাবি না। বাবা কত করে বলেছে গাড়ি করে কলেজে যা, কিন্তু না, সে সাইকেলে যাবে। ও ভাবি, রেগে যাচ্ছ কেন? কিছু হয়নি তো। তুই রুমে যা, আমি তৃপ্তিকে দিয়ে বরফ পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া নে তোর বরফ। রাখো। ভাইয়া তোর এসব মারির দাগ, তাহলে মা আর ভাবিকে কেন বলি তুই পড়ে গিয়ে আঘাত পাইছিস? আমি সাথে সাথে তৃপ্তির মুখ চেপে ধরলাম। বোন, প্লিজ কাউকে বলিস না, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। বড় ভাইকে তো চিনিস, সে কেমন। কি করতেছিস? কথা বলতে পারিস না? আমি সাথে সাথে ওর মুখ থেকে হাত ছড়িয়ে নিলাম। তৃপ্তি বড় বড় শ্বাস নিতে থাকলো। আমাকে কি মেরে ফেলার ধান্দা করছিস তুই? সরি রে বোন, বুঝতে পারিনি। ঠিক আছে, হয়েছে, এবার বল কে মারলো তোকে? তার আগে আমার গা ছুঁয়ে কথা দে, কাউকে কোনো কিছু বলবি না। আচ্ছা, তোর গা ছুঁয়ে বললাম, কাউকে কোনো বলবো না। তারপর আমি সবকিছু তাকে বলে দিলাম। কেন তুই এসব ঝামেলায় নিজেকে জড়াতে গেলি? তাহলে কি ছেলেটাকে মরতে দিতাম আমি? এখন থেকে আর ওই মেয়ের আশেপাশে যাবি না, বুঝলি? নে এবার গায়ের টি শার্টটা খোল, বরফ লাগিয়ে দিই। আমি আমার টি শার্ট খুলে ফেললাম। তৃপ্তি আমার পিঠে বরফ দিচ্ছে। পিঠে দেওয়া হলে আমি নিজে নিজে এবার পায়ে বরফ দিতে থাকলাম। সত্যি বলতে মেয়ে হলেও সাদিয়া শরীরে জোর আছে মানতে হবে। এভাবে 5 দিন আমি বাসার বাইরে যেতে পারিনি। পরদিন পুরো সুস্থ হলে আবার কলেজে গেলাম। যখন গেট দিয়ে ঢুকবো, তখন সাদিয়া তার দলবল নিয়ে আমার সামনে এসে হাজির। কিরে ল্যাংড়া, কলেজ তাহলে এসেছিস? দেখেন, সামন থেকে সরে যান, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আসছে আমার বিদ্যাসাগর। শোন, এখন থেকে যেন আমার কথা মনে থাকে, আর ভুলেও আমার কোনো বিষয়ে নাক গলাতে আসবি না, ল্যাংড়া। ওরা সবাই মুখ বড় করে হাসতে থাকলো। আমি তাদের এসবে কর্ণপাত না করে ক্লাসে চলে গেলাম। বাসারিতে আমাকে দেখে আমার কাছে আসলো, নানা রকম কথা জিজ্ঞাসা করলো। ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম শহরটা ঘুরতে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা কার একজন বৃদ্ধ মহিলাকে লাগিয়ে দিল, আর মহিলাটা সেখানে মাটিতে লুটিয়ে পড়লো। আমি দেখলাম গাড়ি থেকে সাদিয়া তার গুন্টি বান্ধবীগুলো বের হলো। সাদিয়া বের হয়ে আগে তার গাড়ি দেখলো, তারপর সাদিয়া বৃদ্ধ মহিলাকে তুলে। এই ছোট লোক, চোখে দেখতে পারিস না? তোর জন্য আমার নতুন গাড়িটা ময়লা হলো। তুই কি জানিস এই গাড়ির দাম কত? ছোট লোক, তোর মতো মহিলাকে বিক্রি করে দিলেও গাড়ির দাম হবে না। দেখেছিস কি করেছে গাড়িটা? মনে তো হচ্ছে থাপ্পড় মেরে গালটা লাল করে দেই। আমি সাদিয়ার এমন কথা শুনে চুপ থাকতে পারলাম না। আমি এগিয়ে গেলাম সেখানে। গিয়ে দেখে মহিলার হাত কেটে রক্ত ঝরছে, আর মহিলা অন্য হাত দিয়ে সেই কেটে যাওয়া জায়গাটা ধরেছে আর কান্না করতেছে। এই দনির দুলালি, আপনি নিজেকে কি মনে করেন? আর ওনাকে কেন দোষ দিতেছেন? আপনি তো রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এই ছোট লোক, তুই গাড়ির কি জানিস রে, খ্যাত কোথাকার? আর নিজে তো চালাস সাইকেল, আর বড় বড় কথা বলিস। বড় কথা আমি না, আপনি বলতেছেন। এই, আপনার কি ঘরে মা নেই? কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় শিখিয়ে দেয়নি? তুই কি ভুলে গেছিস সেই দিনের মারের কথা? এটা আপনার কলেজ না যে যা খুশি তাই করবেন। এটা পাবলিক প্লেস, বুঝেছেন? ছোট লোক, তোকে যে কি করব আমি তা নিজেও জানি না। আমাকে যা করার করেন,
এখন ওনার চিকিৎসার টাকা দিন। হাউ ফানি! আমি দিব টাকা, তাও আবার এই ছোট লোককে? এই মহিলা আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। আপনি তার পায়ের নখেরও যোগ্যতা রাখেন না, বুঝেছেন? এত কথা না বলে টাকা বের করুন। আমাকে তুই ধমক দিস? ছোট লোক, তোর খবর করে ছেড়ে দিব। রাস্তার পাশে থাকা সব মানুষ যখন হাততালি আর শীষ বাজাচ্ছিল, তখন সাদিয়া চোখ তুলে সবাইকে দেখতেছিল। সাদিয়ার গুণটি বান্ধবীগুলো তো পুরো হতবাক হয়ে গেছে। আসলে এটা কি হলো? থাক বাবা, আমাকে এমনিতে সব ঠিক হইয়া যাইব। মা, তুমি যাও গা। এই বুড়ি, কোন সাহসে আমাকে মা ডাকিস? ছোট লোক, জানোয়ার, তুই আমার গায়ে হাত তুলিস এই সামান্য ভিখারি মহিলার কারণে? এই ধনির দুলারি অহংকারী মেয়ে, চুপ! আর একটা কথাও বলবেন না। তোর খবর করে ছেড়ে দিব ছোট লোক। তোর নোংরা হাত দিয়ে আমাকে আঘাত করিস? আপনার ওই পরিষ্কার হাতের থেকে আমার ওই নোংরা হাতই ভালো। আমার এই নোংরা হাত আমার চেয়ে বয়সে বড় কারো উপরে আঘাত করার জন্য ওঠেনি, সালাম করার জন্য ওঠে। এই সাদিয়ার গায়ে কখনো তার বাবা মা হাত তোলে নাই, আর তুই কিনা আমার গায়ে হাত তুললি এই সামান্য দুইটা মহিলার জন্য? এই জন্যই তো আজ এত অহংকার আর এত বদমেজাজি আপনি। আপনার বাবা যদি আদর ভালোবাসার সাথে একটু শাসনও করতো, তাহলে আজ আপনি এতটা খারাপ হতেন না, মানুষের সাথে এত খারাপ আচরণও করতেন না। এই ছোট লোক, তোর কাছ থেকে কি আমার জ্ঞান নিতে হবে নাকি? আজ তোর কারণে আমি এতগুলো মানুষের কাছে অপমানিত হলাম। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। মানুষকে মারা ছাড়া আর কি বা করতে পারিস তুই? বাবা ভাইয়ের ক্ষমতা জোর ছাড়া আর কিছু করতে পারবি? এর জন্য তোকে খুব বড় খেসারত দিতে হবে। এই চল তোরা, আজ এর জন্য আমার সম্মান নষ্ট হয়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান, আগে বৃদ্ধ মহিলার ক্ষতিপূরণ দিয়ে যান। দিব না? কি করবি তুই? কি করব দেখতে চাস? আমি জোর করে সাদিয়ার গলা থেকেও স্বর্ণের চেনটা খুলে নিলাম। এই যে এটা করলাম, এবার যেতে পারিস। এই, এটা আমার আব্বু আম্মু আমার জন্মদিনে দিছে, তুই এটা কেন দিলি রে? আমার চেন ফিরিয়ে দে বলছি। জি না, এখন আসতে পারেন আপনি। তুই দিবি কিনা সেটা বল। না, দিব না, যা করার করিস। আমি বৃদ্ধ মহিলাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। আর রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা লোকগুলো হাততালিয়া শীষ বাজাতে থাকলো আর বলতে থাকলো, অহংকারী মেয়েদের এভাবেই সাজা দেওয়া উচিত। সাদিয়া তার বান্ধবীগুলো সেখানে আর থাকতে পারলো না, তারা সেখান থেকে খুব দ্রুত চলে গেল। তবে সাদিয়ার গায়ে আগুন জ্বলছে। একে তো তাকে মেরেছে, তার উপর আবার তার বাবা মায়ের দেওয়া জন্মদিনের স্বর্ণের চেনটাও নিয়ে গেছে। আর সাদিয়া জীবনের প্রথম এতগুলো মানুষের সামনে অপমানিত হলো। তখন সাদিয়ার বান্ধবী রিয়াটিনা মিনা বলতেছে, তুই ওই ছোট লোকের বাচ্চাকে এত সহজে যেতে দিলি? আমি ভাবতেও পারতেছি না সাদিয়ার গায়ে একটা রাস্তার ছেলে কি করে হাত তুলতে পারে, আর এত কথা বলে মুখের উপরে। এর একটা বিহিত করতে হবে, তা না হলে সাদিয়ার সম্মান থাকবে না। আচ্ছা, তোর বাবার ছেলেগুলোকে ফোন করে বল যাতে ওই ছোট লোকের একটা রফা দফা করে। না না, তা না, ওর হাতটা কেটে ফেলতে হবে। আর যে মুখ দিয়ে এত বড় বড় কথা বলেছে সেই মুখটা কেটে ফেলতে হবে। তোরা চুপ করবি? আমরা কি কোনো ভুল বললাম নাকি? তোকে অপমান করা মানে আমাদেরকেও অপমান করা, বুঝিস না তুই? ওকে কি এমনি এমনি ছেড়ে দিব যে সাদিয়ার সামনে কেউ কথা বলতে গেলে প্যান্ট নষ্ট করে ফেলে? সেই সাদিয়ার সাথে ছেলেটা যা করেছে তা কি কোনো শাস্তি হবে না? তোরা চুপ থাক, আর কাল থেকে দেখতে থাক কি হয়। তারপর সাদিয়া ওর গুন্ডি বান্ধবীগুলোর কানে কানে কি যেন বলে দিল, আর তা শুনে সবার মুখে শয়তানে হাসি ফুটে উঠল। আমি পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। কলেজে 2টা ক্লাস করার পর আমি বাসার রীতি একসাথে মাঠের সাইডে বড় বটগাছটার নিচে বসে আছি আর গল্প করছি। এমন সময় কোত্থেকে যেন সাদিয়া আমাদের কাছে আসলো। সাদিয়াকে দেখে ইতিহার বাসার দুজনে ভয় পেয়ে গেল, আর আমি মনে মনে গতকালের কথা ভাবতেছি। ইতিহার বাসারের ভয় পাওয়া দেখে সাদিয়া বলতেছে, আরে আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি আজ কারোর সাথে কোনো মারামারি করার জন্য আসি নাই। আমরা তো সাদিয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি, যে মেয়ে অত সহজে কারো কাছে আসে না, আর আসলেও কোনো খারাপ উদ্দেশ্য থাকে, সেই মেয়ে কেন এমনিতে আসলো আমাদের কাছে? আর এইভাবে দেখার কি আছে? আর অমন করে কি ভাবছেন আপনারা? আরে বা, যে মেয়ে তুই তোকারি ছাড়া কথাই বলে না, সেই মেয়েকে না আপনি করে কথা বলতেছে। তা কিসের জন্য আমাদের কাছে এসেছো তুমি? সত্যি বলতে কি, এতদিন তো শুধু মারামারি মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, আর সঙ্গে হিসাবে খারাপ সাথী বেছে নিয়েছি, তাই আপনাদের সাথে বন্ধুত্ব করতে চলে আসলাম। আমরা তো তোমার সিনিয়র, আর আমাদের সাথে কেন বন্ধুত্ব করতে চাও? এই 3 জন মানুষের মধ্যে একজন অনেক ভালো মানুষ আছে, তার সঙ্গ পেতে চাই। তা ভালো মানুষটা কে জানতে পারি? কেন, আপনাদের বন্ধু। আমি কোনো গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারবো না, আপনি যেতে পারেন।
আমি তো আপনার সঙ্গ পেয়ে ভালো হতে চাই। আর কালকে আপনি যা করেছেন খুব ভালো করেছেন। আর আমি কাল সারা রাত আপনার কথাগুলো ভেবেছি। আপনি কালকে যা করেছেন সব ভালো করেছেন। আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। এখন আপনি যেতে পারেন। কেন যাব? এই গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়েটার কি কারোর সাথে বন্ধুত্ব করা নিষেধ আছে নাকি? দেখেন, এমনিতে আমি মেয়েদের সাথে মিশি কম, আর বন্ধুত্ব তো দূরের কথা। না, যাব না আমি। আর সেদিন আপনাকে ওভাবে মারার জন্য খুব সরি। আমি কিছু মনে করিনি। যদি কোনো মনে না করেন তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে আপনার সমস্যা কি? অনেক সমস্যা আছে। বলুন, কি সমস্যা আছে? প্রথমে আপনি আমাদের থেকে জুনিয়র, তার উপর সবসময় ছেলেদের পোশাক পরেন, আবার বিনা কারণে মানুষের সাথে অন্যায় ব্যবহার করেন। এসব আপনাকে আগে ত্যাগ করতে হবে, তারপর ভেবে দেখব। আমি আপনার সব কথা মেনে চলবো, যা করতে বলবেন তাই করব। আগে এসব করেন, তারপর। তার আগে না। এই তোরা চল, ক্লাসের সময় হয়ে গেল। আমরা 3 জন চলে আসলাম, আর সাদিয়া সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের যাওয়া দেখতে লাগলো। আমরা ক্লাসে ঢুকলাম। ক্লাস শেষ করার পর ইতিহার বাসার বলতেছে, আমি তো কিছুই বুঝতাম না, এই মেয়ে হঠাৎ কি হলো যে কেনই বা আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে? সেটাই তো বুঝতেছি না, কি হলো এই অহংকারী মেয়েটার। আমিও তো বুঝতেছি না কিছু। আচ্ছা, তখন যে বললো কাল নাকি কি করেছিল সেটা? আমি সবকিছু বলে দিলাম। ভাই, এই মেয়ে কঠিন ডেঞ্জারাস, খুব সাবধানে থাকিস। নিশ্চয়ই তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন কোনো চাল হবে। আমারও তাই মনে হচ্ছে। তাই তো বলি, যে মেয়ে তার মতো খারাপদের সাথে ছাড়া বন্ধুত্ব করে না, সেই মেয়ে কিনা আমাদের সাথে কেন আসবে বন্ধুত্ব করার জন্য? শামীম, খুব সাবধানে থাকতে হবে তোকে, বুঝেছিস? আমরা সব ক্লাস শেষ করে যখন বাইরে বের হলাম, তখন সাদিয়া আমার সামনে আবারও আসলো। তোমার সমস্যাটা কি একটু আমাদেরকে বলবে? আমার কোনো সমস্যা নেই, আমি শুধু আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই। বললাম তো, আমি খারাপ সঙ্গ আর খারাপ সব কাজ ছেড়ে দিয়েছি। তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে সমস্যা কোথায়? কয়লা ধুলে ময়লা তো আর যায় না, তাই না? এই কয়লা কিন্তু অনেক দামি একটা পদার্থ, বুঝেছেন? আমরা সাদিয়াকে পাশ কাটিয়ে চলে আসলাম। ইতিহার বাসার ওদের মতো করে চলে গেল। আমি আমার সাইকেল নিয়ে চলে গেলাম, কিন্তু সাদিয়া তার বাইক নিয়ে আমার পেছন পেছন আসতে লাগলো। আমি তাকে কোনো কথা না বলেই আমার মতো করে আমি যেতে থাকলাম, কিন্তু সাদিয়া মনে হয় তা সহ্য হচ্ছিল না, তাই সে তার বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড় করালো। আপনি এমন করে আমার সামনে বাইক নিয়ে আসলেন কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো? এমন কিছুই হতো না, বুঝেছেন? আচ্ছা, আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন? বন্ধুত্ব করার জন্য, বুঝেছেন? পারবো না করতে বন্ধুত্ব আপনার সাথে। আগে নিজেকে পরিবর্তন করুন, তারপর। তার আগে না। সত্যি তো, আমি যদি নিজেকে পরিবর্তন করি তাহলে বন্ধুত্ব করবেন? বললাম তো আগে করেন, তারপর। তার আগে না। ঠিক আছে, তাই হবে। তারপরে সাদিয়াকে কোনো কথা বলতে না দিয়ে আমি সাইকেল চালিয়ে বাসাতে চলে আসলাম। বাসায় এসে নিত্যদিনের মতো যা কাজ করি তাই করে বিকেলের দিকে সাইকেল নিয়ে ঘুরতে বের হলাম। আমি সাইকেল আপন মনে চালিয়ে যাচ্ছি। হঠাৎ কোত্থেকে যেন সাদিয়া বাইসাইকেল নিয়ে আমার সাথে সাথে চলে আসলো। আমি তার দিকে একটু খেয়াল করে দেখলাম সে এবারে ছেলেদের পোশাক পরেনি, সে পুরোদমে মেয়েদের পোশাক পরেছে। আর সবচেয়ে বড় কথা হলো, সাদিয়া যে হাতে ব্যাস ঘড়ি পরতো, সে হাতে এখন লাল রঙের চুড়ি। আমি আর তার দিকে নাচিয়ে আমার সাইকেল চালাতে থাকলাম। সাদিয়া আমার সাথে সাথে আসতেছে। সে মনে হয় আমাকে কোনো কিছু বলতে চায়। আমি তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাইকেল জোরে চালাতে থাকলাম। সাদিয়াও জোরে সাইকেল চালিয়ে আবারও আমার সাথে হলো। সমস্যা কি আপনার, বলবেন একটু আমাকে? আমার তো কোনো সমস্যা নাই, আপনার থাকলে বলতে পারেন। আপনার সমস্যা, আপনি বুঝেছেন? আমি আবার আপনাকে কি করলাম বলবেন আমাকে? আপনি আমার সাথে আসতেছেন কেন? কেন, আপনার সাথে কি যেতে মানা আছে নাকি? দেখেন, আমি এমনিতে মেয়েদের সাথে মিশি না, আর আপনি আমার সাথে আসাতে আমার খুব অস্বস্তি লাগতেছে। আমি থাকলে সমস্যা কি? আর আমরা তো বন্ধু নাকি? কি বলেছে আমি আপনার বন্ধু? আর শোনেন, মেয়েদের থেকে আমি একটু দূরেই থাকি। কিছুদিন পর আমাকে ছাড়া তোর চলবে না। কি বলবেন কি আপনি আমাকে? বললাম আমি আপনার সাথেই যাব, আর এখন থেকে আমাকে বন্ধু মনে করা শুরু করে দিন। আপনি তো গরিব ছোট লোককে দেখতেই পারেন না, তাহলে কেন ছোট লোকদের সাথে মিশতে চান? যদি বুঝতেন তাহলে এমন করে কথা বলতেন না আমাকে। আমি কোনো কিছু বুঝতে চাই না। যেদিন সত্যিকারের বাঙালি মেয়ে হতে পারবেন, ছেলেদের মতো আচরণ ছেড়ে দিতে পারবেন, সেদিন আমি আপনার সাথে নিজেই বন্ধুত্ব করব, বুঝেছেন? আমি আর সাদিয়াকে কোনো কথা না বলে ওকে ছেড়ে আমি সাইকেল চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসে পড়তে বসে গেলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো, তাই নাস্তা না করে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটে যখন ঢুকতে যাব, তখন সাদিয়া আমার পথ আটকালো। আমি তখন তাকে পাশ কাটিয়ে যাব,
তখন সে আবারও 2 হাত প্রসারিত করে আমার পথ আটকালো। এই আপনার সমস্যা কি বলবেন আমাকে? এভাবে কেন পথ আটকালেন আমার? আমার কোনো সমস্যা নাই। তাহলে পথ আটকালেন কেন আমার? কিসের জন্য আটকালাম যা বুঝি জানেন না? না, জানি না। আমি তো আপনার কথা মতো সাধারণ মেয়ে মতোই হয়ে এসেছি। আজ তো আর কোনো গুন্ডি বদমাচাচি অহংকারী মেয়ের মতো আসি নাই। তা দেখিয়ে বুঝতে পারতেছি। তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে তোমার সমস্যা কি শুনি? মাত্র একদিনে আপনার সাথে বন্ধুত্ব করতে হবে নাকি? তাহলে কত লাগবে? আরও অনেক দেরি। আর শরীরের পোশাক বদলালে যে আপনি ভালো হবেন তা তো না। আগে আপনার মনটা পরিষ্কার করুন আর মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখুন। বললাম তো আপনাকে, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমি বাদে কি এখানে আর কেউ নেই? তাদের সঙ্গে কি বন্ধুত্ব করেন? আমি অন্য কারো সঙ্গ পেতে চাই না, আমি আপনার সঙ্গ পেতে চাই। আমার সঙ্গ পেতে গেলে আগে নিজেকে বদলাতে হবে আপনার। তাই তো চাই আমি। এই গুন্ডি বদমাচাচি অহংকারী মেয়েটা তো ভালো হতে চাই আপনার সঙ্গ পেয়ে। কেন, আমি কি ভালো হতে পারবো না? আমি সাদিয়াকে আর কোনো কথা না বলেই ওর পাশ কাটিয়ে চলে আসলাম। ক্লাস এসেই আমি ইতিহার বাসারের পাশে সিটে বসে পড়লাম। সাদিয়া, তোকে কেন গেটে আটকে ছিল? কেন আবার? ও আমার সাথে বন্ধুত্ব করতে চায়। শামীম বাসার ঠিক কথাই বলছে, ওর থেকে একটু সাবধানে থাকিস তুই। সেটা নিয়ে ভাবতে হবে না তোদের, বুঝলি? আরও কথা বলতে বলতেই ক্লাসের স্যার এসে গেল। তারপর স্যার ক্লাস শেষ করে বের হয়ে যাওয়ার পর আমরা 3 জন ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। আমাদের মতো আরও অনেকেই ক্যান্টিনে আছে। হঠাৎ শুনতে পেলাম সাদিয়া আর তার গুন্ডি বন্ধুগুলো 2 ছেলেকে ধরে মারতেছে। আমরা ক্যান্টিনের বাইরে বের হয়ে দেখি আমাদের কলেজের ফাইনাল ইয়ারের 2 জন বড় ভাইকে সাদিয়ার গুন্ডি বান্ধবীগুলো ইচ্ছে মতো মারতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম তাদের কেন মারতেছে। তারা বলল সাদিয়ার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য নাকি ইচ্ছে মতো মারতেছে। ছেলে 2টা কেমনভাবে মারতেছে, তারা ওদের মার খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু সাদিয়া ওদের মানা করতেছে না মারার জন্য, কিন্তু তার বান্ধবীগুলো তার কোনো কথাই শুনতেছে না। এদের মারতেছি দেখে তোর এত দয়া হচ্ছে কেন শুনি? ধর লাঠি, তুইও এদেরকে মার। এদের সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? হয়েছে, আর মারিস না, মরে যাবে তো এরা। ছোট লোক কথাকার, তোরা আর কথায় আমরা আমাদেরকে প্রেমের প্রস্তাব করিস তোরা? আমাদের বাবা শহরের নাম করা ব্যক্তি আর বড় বিজনেসম্যান, আর তোরা হলি 2 টাকার মানুষ। তোরা কিনা প্রেম করতে চাস আমাদের সাথে? আমাদের হাত খরচের টাকা হলে তোদের মাসের খাবার হয়ে যাবে, আর তোরা কিনা এসেছিস প্রেম করতে? এরা 2 টাকার মানুষ হয়েছে বলে কি এদের ভালোবাসার কোনো অধিকার নাই? টাকা পয়সা দিয়ে কি প্রেম ভালোবাসা হয়? আর সামান্য প্রেমের কথা বলেছে বলে এনাদেরকে তোরা এভাবে মারবি? আরে তুই কবে থেকে ভালো হয়ে গেলি শুনি? তোর এত এদের জন্য দরদ হচ্ছে কেন? আগে আমি ভুলছিলাম বলে এসব খারাপ ব্যবহার করেছি আমি। তা কবে থেকে ভালো হলি তুই? যবে থেকে ভালো হই না কেন, তোরা আর ভাইয়াদেরকে মারতে পারবি না। তা তোকে এত ভালো মানুষ করলো কে, জানতে পারি? যার কারণেই ভালো হই না কেন, ভালো তো হয়েছি। তো তার নামটা বল না, কে তোকে এত ভালো মানুষ করলো? শামীমের কারণে ভালো হয়েছি। আমার ভালো হওয়ার অনুপ্রেরণা শামীম। নে ধর লাঠি, আর এদেরকে মার তুই। না, মারতে পারবো না, আর তোদেরকেও মারতে দিব না। তুই যদি আজ এদেরকে না মারিস তাহলে আজ থেকে তোর সাথে আমাদের সব সম্পর্ক শেষ, মনে রাখিস। তোদের মতো খারাপের সাথে থাকতেও চাই না আমি। দেখবো কে তোর সাথে আজ থেকে বন্ধুত্ব করে, কে তোর সাথে মিশে। তোরা না হলেও চলবে, আমি শামীমের সংস্পর্শে এসে ভালো হতে চাই। তোর সে আশা জীবনেও পূরণ হবে না, আর আমরা তা পূরণ হতেও দিব না। কি করবি তোরা শুনি? শামীম যাতে তোকে আরো খারাপভাবে সেই ব্যবস্থা করে দিব। প্লিজ তোরা এমন করিস না, আমি শামীমের সঙ্গ পেয়ে ভালো হতে চাই। ওই ছোট লোকটা তোকে কি এমন করলো যার কারণে ওর জন্য এত উতলা হয়ে যাচ্ছিস তুই? সেদিন না তোকে সবার সামনে অপমান করলো, ভুলে গেছিস? শামীম আমাকে অপমান করে নাই, আমার চোখ খুলে দিছে। অত কথা রাখ, নে মার এদেরকে তুই। না, মারবো না, আর তোদেরকেও মারতে দিব না। তাহলে এদের বদল তুই মার খা। রিনা মিনা টিনা যখন সাদিয়াকে মারবে সেই সময় আমি দৌড়ে গিয়ে আমার হাত দিয়ে মার ঠেকালাম আর ওদের থেকে লাঠি কেড়ে নিলাম। তা দেখে 3 জনে আমার উপর রেগে গেল। আর ওরা যখন আমাকে মারতে যাবে সেই সময় সাদিয়া আমার সামনে দাঁড়ালো আর সবগুলো থাপ্পড় সাদিয়ার গালায় পড়ে গেল। এই তোরা কি দেখিস, মার ছোট লোকের বাচ্চাকে। ওর সাহস কি করে হলো আমাদের হাতের লাঠি কেড়ে নেওয়ার?
ওরা যখন আমাকে মারতে যাবে তখন সাদিয়া আমাকে ওর পিছনে রেখে ওদের সাথে মারামারি করতে লাগলো। একসময় সাদিয়া ওদের হাতে মার খেতে থাকলো। আমি অনেক চেষ্টা করেছি ওদেরকে ছাড়ানোর, কিন্তু পারিনি। মারামারি যখন অন্য রূপ নিতেছে সেই সময় প্রিন্সিপাল স্যার এসে ওদের মারামারি থামিয়ে দেয়। পুরো কলেজে সবাই অবাক হয়ে যায় আর সাদিয়া আর তার বন্ধুগুলোদের কাণ্ড দেখে। তারপর প্রিন্সিপাল স্যার যে যার ক্লাসরুমে যেতে বলল আর যে যার মতো ক্লাসে চলে গেল। এটা কি হলো শামীম? সত্যি দেখি সাদিয়া ভালো হয়ে গিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। কিছুই তো বুঝলাম না, কেন সাদিয়া তার এত কাছের বন্ধুদের সাথে শত্রুতা শুরু করে দিল? কেন এবার সে আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়? কেন এবার আমার সঙ্গ পেতে চায়? আমার মন বলছে সাদিয়ার মনে ওসব গুন্ডাগিরি ছেড়ে দিয়েছে। আমার মনে হয় সাদিয়ার সাথে বন্ধুত্ব করাই যায়। এত তাড়াতাড়ি উতলা হয়ে পড়িস না। মাত্র 2 দিনে তাকে বিশ্বাস করা ঠিক হবে না। আরও কিছুদিন যাক, যদি সে আবারও তার আগের রূপ দেখায় তখন কি করবি? এটা অবশ্য ঠিক বলছিস। আমরা কথা বলতে বলতেই ম্যাডাম ক্লাসে ঢুকে গেল। আমরা সবাই ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু আমি ক্লাসে মনোযোগী হতে পারলাম না। কেন জানি বারবার সাদিয়ার কথা মনে পড়তেছে। সত্যি কি সাদিয়া ভালো হতে চায়, নাকি এর মাঝেও কোনো কারণ আছে? ক্লাস শেষ করে আমরা বাইরে বের হলাম, তারপর যে যার মতো করে চলে গেলাম। আজকেও সাদিয়া তার বাইক নিয়ে আমার পিছন পিছন আসতেছে। আমার কেন জানি তার এই আশাটা সহ্য হচ্ছে না। যদি সে আমার ক্লাসমেট কিংবা ফ্রেন্ড হতো তাহলে একটা কথা ছিল। আপনার সমস্যা কি বলেন তো? এইভাবে আমার পিছু নিয়েছেন কেন? আপনার সাথে বন্ধুত্ব করতে চাই বলেই তো আপনার এত কাছাকাছি থাকি। আমি চাই না, বুঝে না কেন আপনি? এই খারাপ মেয়েটা কি ভালো হতে পারে না? আর আপনার কারণে যদি ভালো হতে পারি, আপনার সাথে থেকে যদি আরও ভালো কিছু শিখতে পারি, জানতে পারি। আমি ছাড়াও তো আরও অনেকে আছে, তাদের কাছে যান, তাদের সাথে বন্ধুত্ব করেন। তারা আপনাকে আমার চেয়ে বেশি সঙ্গ দেবে, বেশি বেশি উপদেশ দেবে। তাহলে তখন কলেজে ওদের হাত থেকে আমাকে বাঁচালেন কেন? দেখেন, আমি অন্যায় সহ্য করতে পারি না। আর ওই জায়গায় আপনি ছাড়া যদি অন্য কেউ হতো তাহলে তাকেও বাঁচাতাম। ও, তার মানে আমাকে করুণা করে বাঁচিয়েছেন, আমাকে বন্ধু মনে করে বাঁচান নাই। ঠিক আছে, সরি। আর আপনাকে বিরক্ত করব না, বাই। আমাকে আর কোনো কথা বলতে না দিয়েই বাইকের গিয়ার বাড়িয়ে চালিয়ে চলে গেল। এই হলো মেয়েদের সমস্যা, বলবেন একটা আর বুঝবে আর একটা। ছেলেরা কি বোঝাতে চায় আর মেয়েরা কি বোঝে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে প্রতিদিনের মতো আজকে বের হলাম। আজ আর সাইকেলটা নিলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। হঠাৎ করেই ইতি আমাকে ফোন দিয়ে একটা জায়গায় যেতে বললো। আমিও সিএনজি করে সেই জায়গায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ইতি আগে থেকে আছে, আর তার সাথে বাসারও আছে। কিরে, এত জরুরি তলব করার কারণ কি? ওই যে সামনে দেখ। আমি ইতির হাত বরাবর সামনে তাকে অবাক হয়ে গেলাম, কারণ সামনে সাদিয়া রাস্তায় টোকাই ছেলেদেরকে নতুন জামা পরিয়ে দিতেছে আর তাদেরকে খাবারের প্যাকেট আর কিছু টাকা দিতেছে। আমি তো সাদিয়ার সব কাজ করা দেখে পুরো অবাক হয়ে গেলাম। যে মেয়ে গরিব মানুষদের সহ্যই করতে পারে না, সে মেয়েকে নাচ রাস্তার টোকায় কীভাবে সাহায্য করতেছে। আর সব থেকে মজার বিষয় হলো সাদিয়া আজকে শাড়ি পরেছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। আমার চোখের পলক যেন পড়ছে না তার উপর থেকে। সত্যি তো সাদিয়া এটা, নাকি কেউ কিছু বুঝলাম না। ইতি, সত্যিই তো এটা সাদিয়া নাকি অন্য কেউ, কিছুই তো বুঝলাম না। আমারও তাই মনে হচ্ছে, এটা কি সেই নেতা রাজনৈতিক পরিবারের গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ে সাদিয়া? কেন মনে হবে না? আর আমি এই কয়েকদিনে যা দেখলাম তাতে তো সাদিয়াকে দেখে খারাপ গুন্ডি মনে হয় না। জম্মায় 7 দিন বয়স তোর, তুই কি করে জানলি? কেন জানবো না? শামীম, এই মেয়ে কতটা খারাপ ছিল তা তোকে বলে বোঝাতে পারবো না। নিজের স্বার্থের জন্য অন্যকে ফাঁসিয়ে দিতেও একবারও ভাবে না সে। তোর আসলে কি বলতে চাইছিস একটু বলতো? এমন কোনো অপকর্ম নেই যা সাদিয়া করেনি। দোকানে চাঁদা তোলা, টেন্ডারবাজি, বন্দুক চালানো, অকারণে মানুষকে মারা। ওর সামনে গিয়ে কেউ উঁচু গলায় কথাও বলতে পারে না। একসাথে 10 জন ছেলেও যদি ওর সাথে লড়াই করতে যায় তবুও পারবে না। ছেলে 10 জন তার সাথে। সে সব ধরনের কারাতে জানে, মানুষকে সবসময় ভয়ের উপর রাখে। জানিস, ওর অনেক বড় একটা গ্যাং আছে। যখন বাসা থেকে বের হয় ওর পেছনে 100 বাইক থাকে, বুঝলি? ওর বাবা এই শহরের নাম করা রাজনৈতিক নেতা। ওর বাবার ক্ষমতা বলে অনেক খারাপ কাজ করে। জানিস, রাতে তো বাড়ি গিয়ে মদ পান করে ছেলেদের সাথে ডিস্কোতে যায়। অনেক রাত করে বাসায় ফেরা। কলেজে পরীক্ষা না দিয়েও তাকে টপ রেজাল্ট দিতে হয়। শিক্ষকদেরকে এমনই সে কলেজ রাজনীতিও করে। তাই তো সাদিয়াকে সবাই ভয় পেয়ে চলে। আর সাদিয়া চেয়েও সাদিয়ার ভাই দুটো অনেক খারাপ। দিন দুপুরে মানুষ খুন করতে তাদের হাত কাঁপে না। এই সাদিয়াকে দেখে কি তোদের মনে হয় সাদিয়া খুব খারাপ গুন্ডি মেয়ে? সেটাই তো ভাবতেছি ভাই। শামীম, আমার মনে হয় কি সাদিয়া হয়তো অনেক ভালো হয়ে গিয়েছে আর নিজে থেকেও ভালো হতে চাইছে।
আমারও তাই মনে হয়, বয়সের দোষে তো অনেকে অনেক কিছু করে, তাই না? এটা ঠিক কথা। আচ্ছা থাক, তাহলে যাই, অনেক দেরি হয়ে গেল। আমি ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম ভাবি, মা আর তৃপ্তির সাথে আড্ডা দিতে। আমিও যেটা ভাবছি। তোমরাও না বেশি বেশি। ভাইয়া, তোর কলেজের মেয়েটা কি খবর রে? কি? কলেজে মেয়ের সাথে প্রেম? ও ভাবি, সবসময় তোমার ফাজলামো ছাড়া কিছু নেই? তা মেয়েটার সাথে কি প্রেম করিস নাকি? মা, তোমার ছেলে আর প্রেম? কেন? ওই মেয়েটার হাতে ধোলাই খেয়েছে তোমার ছেলে, বুঝলে? মানে? মানা করা শর্তে বলে দিলি শাকচুন্নি? তুই আমাদের বলিস না কেন? ওই মেয়েটা। মা, মেয়েটা এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আবার আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তো দেরি করতেছিস কেন রে? করে ফেল। প্রথমে তো ঝগড়া দিয়ে শুরু হয়, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম ভালোবাসা, তারপর বিয়ে। ঠিক বলেছো ভাবি তুমি। তোমরাও না তিলকে তাল বানিয়ে ফেলো। তা তুই কি করতে চাস? তোমরা তো জানো আমি মেয়েদের সাথে তেমন একটা মিশি না, আর ওই মেয়েটা আমার সঙ্গ চায়। সে নাকি তার সব খারাপ কাজ ছেড়ে দিতে চায়, ভালো হতে চায়। তো এখন তোমরাই বলো, ওই মেয়েটার সাথে কি আমি এখন বন্ধুত্ব করব? বউকে বাসর ঘরে বসিয়ে রেখে আমাদেরকে এসে জিজ্ঞেস করিস বাসর করবি কি না? যত সব তার ছেঁড়া ছেলে আমার দেবর। ভাবি, তোমরা ভালো করেই জানো আমি কোনো কাজ করতে গেলে প্রথমে তোমাদেরকে জানাই। তুই একটু এইদিকে যা, আমরা আগে একটা সিদ্ধান্ত। আমি মার কথা মতো ওদের থেকে দূরে চলে গেলাম। ওরা কি বলতেছে আমি শুনতে পারতেছি না, তবে আপনারা শুনুন। বৌমা, আমার মনে হয় কি এবার শামীমকে ঠিক করার জন্য এই মেয়েটাই দরকার। আমারও তাই মনে হয়। যদি মেয়েটা ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে? আরে ওইসব কিছু হবে না। আর মেয়েটা যেহেতু, তাহলে তো এই মেয়ে আমার সহজ সরল ছেলেটাকে ঠিক কর। আমারও তাই মনে হয়। আর তখন দেখবেন শামীমকে আর আমাদের কোনো বলা লাগবে না। মেয়ের সাথে থাকতে থাকতে এমনিতেই ঠিক হবে। এমন পোশাকও পরবে না, এমন অগোছালো থাকবে না। তোমরা ভেবে বলছো তো? যদি আমার ছোট ভাইয়ের কোনো কিছু হয়ে যায় তখন? শামীমের এমন কিছুই হবে না, আমরা আছি না। আর কোনো কিছু হলে তো আমাদেরকে জানাবে, বুঝেছিস? এই দিকে আসো তো। আমি আবার ওদের কাছে গেলাম। আমাদের মনে হয় কি জানিস, যেহেতু তুই ভালো আর মেয়েটা খারাপ থেকে ভালো হতে চায়, সেহেতু মেয়েটার সাথে বন্ধুত্ব করতে পারিস। তোমরা যেহেতু বললে তাহলে ঠিক আছে। তবে সাবধান ছোট ভাইয়া। রাতে ভাইয়া অফিস থেকে আসলে আমরা সবাই একসাথে বসে খাবার খেলাম। রুমে শুয়ে আছি আর সাদিয়ার কথা ভাবতেছি। সত্যি কি সাদিয়া ভালো হয়ে গেছে, নাকি এসব তার অভিনয়? না, অভিনয় হতে যাবে কেন? সে যদি অভিনয় করতোই, তাহলে আমার কারণে কেন তার বান্ধবীদের সাথে সম্পর্ক নষ্ট করবে? বুঝলাম না আজ এমন হচ্ছে কেন। আজ কেন এবার সাদিয়ার কথা ভাবতেছি। আজ আবার শাড়িতে সাদিয়াকে অনেক সুন্দর লাগছিল, আর সাদিয়া দেখতে অনেক সুন্দর। সারা রাত সাদিয়াকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সাইকেল নিয়ে কলেজে চলে গেলাম। আজ আর গেটে সাদিয়া আমাকে আটকালো না। কলেজের চারদিকে চোখ বুলিয়ে সাদিয়াকে খুঁজতে থাকলাম। না, কোথাও সাদিয়াকে দেখতে পেলাম না। তাই আর সাদিয়াকে না খুঁজে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করার পর ইতি আমি বাসার 3জন ক্যাম্পাসে আসলাম। বাইরে দেখি সাদিয়া একাই মনমরা হয়ে এক জায়গায় বসে আছে, আর তার সাথে তার বান্ধবীগুলোও নেই। তার মানে সাদিয়া ওর খারাপ বান্ধবীগুলোর সঙ্গ ত্যাগ করেছে। প্রতিদিন সাদিয়া একাই থাকে। এখন আর সাদিয়া কারোর সাথে মিশে না, কথা বলে না, কাউকে বিনা কারণে গায়ে হাতও তোলে না। আমাকে আর বিরক্ত করে না, সবসময় চুপচাপ থাকে। কলেজে আসলে একাই বের হয়, আবার যেখানে যায় একাই যায়। একা একাই বসে থাকে, নিয়মিত ক্লাস করে, পড়াশোনা করে। আগের মতো ছেলেদের পোশাকও পরে না। মাঝে মধ্যে দেখা যায় অন্ধ প্রতিবন্ধী মানুষকে রাস্তার পাশে দেখতে পেলে সাহায্য করে। গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা, রোগীর চিকিৎসায় টাকা দেওয়া, সবার সাথে ভালো ব্যবহার করা। এখন বলতে গেলে তার মাঝে সে আগের গুণে অহংকারী ভাবগুলো নেই। তো সেদিন আমি ইতি বাসার ক্লাস শেষ করে যখন বাসায় যাব, সেই সময় দেখতেছি ওর বান্ধবীগুলো ওকে নানান রকম কথা শোনাচ্ছে। একা একা কি তোর সময় কাটে এখন? খুব বলেছিলি শামীমের সংস্পর্শে এসে তুই ভালো হবি। শামীম তোর সাথে বন্ধুত্ব করবে, আমাদের লাগবে না। সাদিয়ার চোখে জল ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তার বলার মতো কোনো ভাষা নেই। সত্যি তো, আমি বা আমার বন্ধু কেউ তো সাদিয়ার সাথে বন্ধুত্ব করিনি। আরে আরে, বাবু দেখি কান্না করতেছে।
ওই ছোট লোক শামীমের কারণে আমাদের সাথে সম্পর্ক নষ্ট করেছিস? এখন সেই ছোট লোক তোর ধারের কাছেও আসে না। আরে কেউ ওরে বিষ দে, খেয়ে মরে যাক, বেচারি কি কান্নাটাই না করছে। তোর মতো খারাপ বদমেজাজি মেয়ের সাথে আমাদের বন্ধুত্ব মানায়, এসব ছোট লোকের বন্ধুত্ব মানায় না। ওরা তিনজন হাসতে থাকলো আর সাদিয়া মাথা নিচু করে কান্না করতে থাকলো। তখন ইতিহার বাসার বলতেছে, শামীম, এটাই উত্তম সময় সাদিয়ার সাথে আমাদের বন্ধুত্ব করার আর ওই খারাপ গুঞ্জি মেয়েগুলোর কথার জবাব দেওয়ার। ইতি ঠিক বলেছে। শামীম, চল আমরা ওদের কাছে যাই। এবার পুরো বিশ্বাস হচ্ছে সাদিয়া অনেক ভালো হয়ে গেছে। আমিও তো সেটাই ভাবতেছি। আমরা তিনজন ওদের কাছে চলে গেলাম আর ওরা আমাদের দেখে কেমন করে যেন তাকিয়ে থাকলো। কে বলেছে আমরা সাদিয়ার সাথে বন্ধুত্ব করিনি? আজ থেকে সাদিয়া আমাদের ফ্রেন্ড, বুঝলি তোরা? সাদিয়া আবার মাথা উঁচু করে চল চল চোখে আমাদের দিকে তাকালো। শোনেন সাদিয়া, ওদের বলে দেন আজ থেকে আমরা আপনার বন্ধু আর আপনার সাথে আছি। সত্যি না, আমাকে বোঝানোর জন্য বলতেছেন? সত্যি বলতেছি। এবার তোমরা যেতে পারো, বড় লোকের দেমাগি মেয়েরা। ওরা সেখানে থাকলো না, ওরা চলে গেল। যদি বন্ধু হই তো আপনি করে বলতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। হ্যাঁ, আজ থেকে কোনো আপনি নয়, শুধু তুই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? যেহেতু আমি তোদের দলে নতুন, তাই আজ আমি তোদেরকে ট্রিট দিব, না করতে পারবি না। বন্ধু বন্ধুকে ট্রিট দিবে, এটাতে না করার কি আছে? অনেকদিন কারো ট্রিট খাই না, তাহলে আজ পেট পুড়ে খাওয়া যাবে, চল। কিন্তু যাবো কিসে? তুই আমার বাইকে আর ইতি পাশারের বাইকে যাবে। আমার সাইকেল? রাখ তোর সাইকেল, এসে নিয়ে যাস, বুঝলি? আমার কারো তো থাকছে না। আচ্ছা চলো তাহলে। আমি সাদিয়ার বাইকের পেছনে উঠলাম। জীবনে প্রথম কোনো মেয়ের সাথে যাচ্ছি, তাও আর বাইকে। কোনোদিন কোনো মেয়েকে আমার সাইকেলে তুলিনি, আর সে আমি কেনা একটা মেয়ের বাইকে উঠলাম, আর সে মেয়ে কেনা বাইক চালাবে। এতে বাসারের বাইকে উঠলো, একসাথে দুজন বাইক চালাতে শুরু করে দিল। নিজেকে পুরুষ ভাবতেও কেমন যেন লাগতেছে। তার কারণ হলো, বুঝতেই পারছেন, ছেলে হয়ে মেয়ের বাইকের পেছনে উঠেছি। আমার সে ওদের তিনজনকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ ওদের পোশাক, হেয়ার স্টাইল সব মিলে অনেক সুন্দর দেখতে। আর আমি আজও সেই গ্রামের ছেলেদের মতো করে বের হই। বাইক সুন্দর করে চালিয়ে নিয়ে গেল সাদিয়া। ভাবতে পারিনি সাদিয়া এত সুন্দর করে বাইক চালাতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। রেস্টুরেন্টের বাইরে থাকা অনেক মানুষ সাদিয়াকে সালাম দিতেছে, আর সাদিয়াও তাদের সালামের উত্তর নিতেছে। যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে যাব, তখন সিকিউরিটি গার্ড ওদের তিনজনকে ঢুকতে দিলেও আমাকে ঢুকতে দিচ্ছে না। তার কারণে তো বুঝেছেন, আমার ড্রেস আপ। তখন সাদিয়া সিকিউরিটি গার্ডকে এমন রাগ দেখালো, আমাকে বাবা বাবা বলে ভিতরে ঢুকতে দিল। রেস্টুরেন্টে ঢোকার পর সাদিয়া আমাদেরকে নিয়ে ভিআইপি টেবিলে বসলো। ইতিহার বাসার পাশাপাশি বসলো। আমি আর সাদিয়া পাশাপাশি বসলাম। রেস্টুরেন্টে আসা অনেক মানুষ আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি সেসবে চোখ দিলাম না, কারণ মানুষের ধর্মই এমন যে ভালো পোশাক পরবে সে সমাজের মানুষের চোখে সম্মান পাবে। আমি শহরের মানুষকে খুব ভালো করে চিনি, এরা টাকার পোশাক চেনে, মানুষের ভদ্রতা কিংবা ভালো মন খোঁজে না। সাদিয়া ওয়েটারকে অর্ডার করে তার পছন্দের খাবার নিয়ে আসার জন্য বলে, আর ইতিবাসার ওদের পছন্দের মতো অর্ডার করলো, আর সবাই সবার পছন্দের মতো অর্ডার করলো। খাবার খেতে থাকলো। আমি শুধু বিরিয়ানির অর্ডার দিলাম। সবাই চামচ বা অন্য কিছু ব্যবহার করে অর্ডার করে খাবার খাচ্ছে, আর আমি আমার হাত দিয়ে তুলে খাবার খাচ্ছি। তা দেখে রেস্টুরেন্টে আসা মানুষগুলো হাসাহাসি আর ছোট লোক খ্যাত এসব বলতে লাগলো। সাথে বলতে লাগলো, এসব আনসোশাল মানুষ কি করে এত বড় রেস্টুরেন্টে ঢুকতে দেয়, এদের তো রাস্তায় খাবার খেয়ে অভ্যাস। শামীম, তোর জ্ঞান বুদ্ধি কোনো দিন হবে না? কেন? রেস্টুরেন্টে কেউ এইভাবে হাত দিয়ে খাবার খায়? বুঝলাম ভাই, তুই গরিব মানুষ বা গরিব ঘরের সন্তান, তাই বলে তুই তো আর মূর্খ না। হ্যাঁ শামীম, এরা ঠিকই বলতেছে। ওই চামচ আছে, তা দিয়ে খা। কেন এইভাবে খাচ্ছিস তুই? দেখ ভাই, আমাদের সবার একটা সম্মান আছে, বোঝার চেষ্টা কর। আর দেখ আশেপাশের মানুষ কত কি বলতেছে। সবাই একটু আমার কথা শুনবেন। কি শুরু করে দিলি তুই? আচ্ছা, আমাদেরকে আল্লাহ হাত কেন দিয়েছেন? আর এই ডান হাতে খাবার খাওয়া সুন্নত। আর আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাবার খেতেন, আর আমি এই ডান হাত দিয়ে খাবার খেয়ে তৃপ্তি অনুভব করি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জানেন তো, যাদের হাত নেই তারা কিন্তু আপনাদের মতো অহংকার করে খাবার খেতে পারে না। সুতরাং আমার হাত থাকতে আমি কেন আপনাদের মতো বড়লোকি দেখাবো? আর আল্লাহ এই খাবার খাওয়ার জন্য আমাদের হাত দিয়েছেন। কিয়ামতের দিন এই হাতের আঙ্গুল সাক্ষী দেবে। এই কথাটা মনে রাখবেন। আজ বেঁচে আছেন, কালকে মরতে পারেন, বুঝেছেন? অতএব কারো পোশাক আর হাত দিয়ে খাবার খাওয়া এসব দেখে কাউকে ছোট লোক আর খ্যাত বলবেন না। আর শোনেন,
প্রকৃত শিক্ষিত যারা তারা হাত দিয়ে খায়। সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আমার কথা শুনে। আচ্ছা বলেন তো, হাত দিয়ে খাবার খেলে তৃপ্তি মেলে না চামচ দিয়ে খাবার খেলে তৃপ্তি মেলে? এই সমাজের মানুষগুলো এমনই। তারা নিজেকে শিক্ষিত আর বড় প্রমাণ করার জন্য আলাদা হাত দিয়ে খাবার না খেয়ে চামচ দিয়ে খাবার খায়। তার মানে কি তিনি আল্লাহকে বিশ্বাস করেন না? তার কাছে সমাজ ব্যবস্থা এটাই বড়? তার কাছে পরকালের কোনো ভয় নেই? সরি রে, বুঝতে পারিনি। আমিও সরি শামীম, প্লিজ মন খারাপ করিস না। হ্যাঁ, আসলে এসবের কিছুই জানতাম না আমি, সরি। আরে বন্ধুদের মাঝে কিসের সরি? আমি এসব বিষয় নিয়ে মন খারাপ করি না। এখন এসব বাদ দিয়ে খাওয়া শুরু করো। আমার যেতে দেরি হলে বাসায় চিন্তা করবে সবাই খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। আর খাওয়ার বিল সাদিয়া দিল। আমি আবারও সাদিয়ার বাইকে উঠলাম, আর ইতি বাসারের বাইকে উঠলো। আমরা কলেজে চলে আসলাম। আমি আমার সাইকেল নিয়ে নিলাম, আর ইতি ওর বাবার কার নিল। তারপর বাসার ইতি আমাকে বিদায় জানিয়ে চলে গেল। তুই কি প্রতিদিন বিকেলে ঘুরতে বের হোস? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে আজ থেকে আমিও তোর সাথে ঘুরতে বের হব। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? তোর সাইকেলে নিতে পারবি না, আমরা বাইকে করে ঘুরবো। সাইকেলে ঘুরলে সমস্যা কি? কোনো সমস্যা নাই, আগে আমরা বাইকে ঘুরবো, তারপর সাইকেলে ঘুরবো। আমি তোর সাথে বাইকে ঘুরতে পারবো না। কেন? তুই মেয়ে হয়ে বাইক চালাবি আর আমি তোর পিছনে থাকবো, তা দেখলে মানুষ হাসাহাসি করবে। আর আমি মেয়েদের সাথে এমনিতে কোথায় যাই না। শোন, তোকে আমি 2 দিনের মধ্যে বাইক চালানো শিখিয়ে দেব। আর কথা হলো, আমি তোর এখন বন্ধু, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে বের হতেই পারে, বুঝেছিস? তা ঠিক, কিন্তু কোনো কিন্তু চলবে না। বিকেলে এই জায়গায় চলে আসিস, বুঝলি? আমি গেলাম, আর সাবধানে বাসায় যাবি। আচ্ছা, আল্লাহ হাফিজ। আমি আর সাদিয়া দুজনই কলেজ থেকে বের হয়ে আসলাম। সাদিয়া গেল একদিক দিয়ে আর আমি গেলাম অন্য দিক দিয়ে। বাসায় এসে ভাবি মা তৃপ্তিকে সব বলে দিলাম। মা ভাবি তৃপ্তি সব শুনে খুশি হলো। তারা বলল একদিন যেন সাদিয়াকে আমি বাসায় নিয়ে আসি। বিকেলে সাদিয়ার বলা জায়গায় আমি চলে গেলাম। সেখানে সাদিয়া আগে থেকেই বাইক নিয়ে এসে হাজির। সাদিয়া বাইকের ওপর বসে আছে আর আমি তার কাছে গেলাম। আসতে এত সময় লাগলো যে? রিক্সায় করে এসেছি তো, তাই দেরি হলো। আচ্ছা, বাইকে ওঠ, এখন যাওয়া যাক। কোথায় যাব সেটাই তো বুঝলাম না। এতদিন তোর মতো করে ঘুরেছিস, আজ থেকে আমি তোকে যেখানে যেখানে নিয়ে যাব সেখানে করেই ঘুরবি তুই। ঠিক আছে, চলো তাহলে। আমি সাদিয়ার বাইকে উঠলাম। সাদিয়ার সবগুলো গিয়ার দিয়ে বাইক চালাতে লাগলো। রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলেও সাদিয়াকে দেখার পর আর ওর বাবা ভাইয়ের নাম শোনার পর পুলিশ আমাদেরকে ছেড়ে দিল। সাদিয়া আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। আর জায়গাটা অনেক ফাঁকা, তবে জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল। এখানে যে নিয়ে আসলি? কলেজে বললি না মেয়েদের বাইকে উঠলে তোর সম্মানে বাঁধে, তাই তোকে বাইক চালানো শিখাতে নিয়ে এলাম। আমার এসব একটু ভালো লাগে না। তুই বললে তো হবে না, তোকে শিখতেই হবে। আমাকে জোর করে সামনে বসালো আর সাদিয়া পিছনে বসলো। তারপর বাইক স্টার্ট দিল। সেদিন মোটামুটি বাইক একটু চালানো শিখে নিলাম। যা হোক, প্রায় শিখে ফেলেছিস। কালকে আর একটু সময় দিলে পুরোপুরি চালানো শিখে যাবি। বাইক চালানো এত সহজ তা তো জানতাম না। ধন্যবাদ তোকে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, নে চল এবার যাওয়া যাক। হ্যাঁ, সেটাই ভালো হবে মনে হয়। আমাকে নিয়ে চলে আসলো সাদিয়া। যে জায়গায় আমাকে বাইকে তুলেছিল সেখানে নামিয়ে দিয়ে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে পড়তে বসে গেলাম। পরদিন কলেজে গেলাম, গিয়ে দেখি তেমন কেউ আসেনি। তাই আমি বটগাছের নিচে বসে থাকলাম। একটু পর ইতি বাসায় চলে আসলো, কিন্তু সাদিয়া আসলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ক্লাসে চলে গেলাম। একটা ক্লাস শেষ করে আমরা বাইরে বের হয়ে এলাম। বাইরে এসে দেখি সাদিয়া বাইক নিয়ে বটগাছের নিচে বসে আছে। আমরা সেখানে গেলাম। আমরা 3 জন সাদিয়ার কাছে গেলাম। আজ দেরি হলো কেন? একটু দেরি হলো একটা কারণে। কি কারণে দেরি হলো? শামীমের জন্য বিরিয়ানি রান্না করতে গিয়ে দেরি হলো। শুধু শামীমের জন্য, আর আমাদের জন্য নাই? তোদের জন্যও নিয়ে আসবো। আজ শামীমের জন্য তোরা তাহলে ক্লাসে যা, শামীম থাক। একাই বুঝি শামীম বন্ধু, আর আমরা কেউ না? ঠিক আছে, যাচ্ছি। প্লিজ তোরা 2 জন মন খারাপ করিস না। ঠিক আছে। ইতি বাসায় চলে গেল। আর সাদিয়া বাইক থেকে নেমে ওর বিরিয়ানির বাটিটা হাতে নিল আর আমার ডান হাত ধরে গাছের নিচে বসালো। তারপর বাটিটা খুলে ওর হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে কোনো কিছু বলার সুযোগ দিল না। আমি বিরিয়ানি খাচ্ছি, কিন্তু বিরিয়ানির স্বাদটা রেস্টুরেন্টের মতো। আচ্ছা, বিরিয়ানিটা কি তুই নিজেতে রান্না করেছিস? আমার এমন কথা শুনে সাদিয়া খানিকটা ভয় পেয়ে গেল। হয়তো ভাবতেছে আমার মতো গরিব পরিবারের ছেলে বিরিয়ানির স্বাদ বুঝলাম কি করে, কে বানিয়েছে না বানিয়েছে। আমি নিজে রান্না করেছি, তোর কি বিশ্বাস হচ্ছে না? আরে আমি সেটা বলিনি, তবে রেস্টুরেন্টের বিরিয়ানির মতো স্বাদ লাগতেছে তো তাই। বাসায় কি রেস্টুরেন্টের মতো করে বিরিয়ানি তৈরি করা যায় না? তা তো যায়। তাহলে কেন বললে এই কথা?
জানিস তোর জন্য কত কষ্ট করে সেই সকাল থেকে বিরিয়ানি বানালাম, আর তুই কিনা আমাকে অবিশ্বাস করলি। মন খারাপ করিস কেন? আমি কে বলেছি তোকে আমি অবিশ্বাস করি? তবে তুই যে বলিস না কেন তোর হাতের রান্নার তারিফ করতে হবে। সত্যি বলতেছিস তো? আরে বাবা, সত্যি বলতেছি। তাহলে প্রতিদিন তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো। শুধু আমার জন্য কেন নিয়ে আসবি? ওরা দুজন তো আছে। আর প্রতিদিন যদি এভাবে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসিস তাহলে তোরা খারাপ ভাবতে পারে, আর এখানে অন্যরা অনেক কিছু মনে করতে পারে। সেটা ঠিক বলেছিস, তবে চিন্তা করিস না, তোর জন্য আমি বিরিয়ানি আনবো আর তুই খাবি। বুঝতেছিস না কেন এখানে এভাবে নিয়ে আসলে সমস্যা হবে? সেটা সময় হলেই জানতে পারবি। এই প্রথম আমার মায়ের হাতে বাদে অন্য কোনো মেয়ের হাতে খাবার খেলাম। খাওয়া শেষ হলে সাদি আমাকে ক্লাসে যেতে বলল, আর বলে গেল সে আজ ক্লাস করবে না, আর বিকেলে যেন তার দেওয়া ঠিকানায় চলে যায়, আমাকে পুরোপুরি বাইক চালানো শেখাবে। আমি ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আজকের ঘটনা মা ভাবি আর তৃপ্তিকে বললাম। আমার কথা শুনে তারা অনেক খুশি হলো। বিকেলে আমি গতকালের জায়গায় চলে গেলাম। আমাকে আজকেও সাথে বাইকে করে সেই নির্জন জায়গায় নিয়ে গেল এবং আজকে আমাকে পুরোপুরিভাবে বাইক চালানো শিখিয়ে ফেললো। আসার পথে আমি একবার বাইক চালিয়ে আসলাম আর সাদি আমার পিছনে বসলো। তুই তো বাইক চালানো শিখে গেলি, এখন তো আর কোনো সমস্যা নেই, তাই না? না, নেই। তাহলে তুই বাসায় যা, আমি কালকে কলেজে আসতেছি, বুঝলি? ঠিক আছে। পরদিন কলেজে গেলাম আর সাদিয়াও কলেজে এসছে, কিন্তু আজ কোনো কিছু নিয়ে আসিনি। আমরা চারজন একসাথে ক্লাস করার পর বসে আড্ডা দিই। তখন কলেজের সবাই আমাদেরকে কেমন করে যেন দেখে। হয়তো ভাবতে পারিনি সাদিয়ার মতো মেয়ে কেমন করে এত ভালো হলো আর আমাদের সাথে মিশলো। কলেজ থেকে বাসায় গেলাম, তারপর সাদিয়ার সবাই বিকালে ঘুরতে বের হলাম। আর সাদিয়া আজ বিরিয়ানি কলেজে না নিয়ে এসে এখানে নিয়ে এসছে, আর আমাকে আজকেও তা নিজ হাতে খাইয়ে দিল। এখন সাদিয়ার সাথে আমি অনেকটা ক্লোজ হয়ে গেছি। কলেজ গেলে সাদিয়া এখন আমাদের সাথে আড্ডা দেয়, ঘুরতে যায়। বিকেলে ঘুরতে বের হলে সাদিয়া আমার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে আসে আর তার নিজ হাতে আমাকে খাওয়ায়। এখন এভাবে আমাদের দিন চলছে। সত্যি বলতে আমি এখন সাদিয়ার মায়ে আটকে গেছি, আর এখন সাদিয়া ছাড়া আমার চলেই না। আর প্রতিদিন সাদিয়ার সাথে যাই হোক না কেন সব কিছু বাসাতে এসে মা আর ভাবি আর তৃপ্তিকে বলে দিই, কিন্তু এখনও সাদিয়ার ফোন নাম্বার আমার নেওয়া হয়নি। সাদিয়ার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার নিজের মাঝে অনেক পরিবর্তন চলে এসেছে। সেদিন সাদিয়ার সহ ঘুরতে যাওয়ার সময় সে আমার ফোন নাম্বার নিল। এভাবে সাদিয়ার সাথে আমার সুন্দর সম্পর্ক গড়ে উঠলো। আর সাদিয়াও এখন আগের মতো কারোর সাথে কোনো অন্যায় করে না। তো সেদিন কলেজে বটগাছের নিচে আমি ইতি বাসের সাদিয়া বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সেখানে রিয়া, মিনা, টিনা চলে আসলো। কিরে, তোর দেখি এই ছোট লোকটার সাথে সেই ভাব জমে গেছে। দেখ না ছোট লোকটা কি সব কাপড় পরেছে, একদম খ্যাত খ্যাত লাগছে। দেখ পায়ে কি রকম স্যান্ডেল পরেছে। আমার বাসার চাকরও এর চেয়ে ভালো ভালো পোশাক পরে। তাতে তোদের কি সমস্যা? অন্যায় বলে ও ভালো পোশাক পরে নাই, কিন্তু তোদের মতো ওর মন অতটাও খারাপ না। চুপ থাক, দেখেই বোঝা যাচ্ছে কত বড় মনের মানুষ। শোন, আমরা যে তোকে কত ক্লাবে নিয়ে গিয়ে ট্রিট দিতাম, খাওয়াতাম, বাড়ি যেতাম, এই ছোট লোকটা কি সেসব করতে পারে? দেখ না, এই খ্যাত ছোট লোকের জন্য কত দরদ উতলে পড়তেছে ওর। তাই তো বলি, সাদিয়া কেন এমন ছোট লোকের মতো করে বের হয়? আমি কিন্তু তোদের কারোর চেয়ে কম না, আমার বাবাও কিন্তু কম টাকা পয়সার মালিক না। আমি তো বোর হচ্ছি শামীমের সাথে, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, তোদের এত সমস্যা কিসের? তুই চুপ থাক, বেশি কথা বলবি না। আমরা তোর সাথে কথা বলতে যাই নাই, বুঝেছিস? তাহলে এখানে কার কাছে এসেছিস? আর শামীম তোদের কি ক্ষতি করেছে যার কারণে ওকে এত অপমান করতেছিস তুই? আমার বন্ধুকে কি এমন বশ করেছিস যার কারণে আমার বন্ধু তোদের কাছে পড়ে আছে, এই ছোট লোকটার কাছে পড়ে আছে? দেখ না, এই ছোট লোক সাদিয়াকে কোনো দিতে পারবে, বড় কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না, নিজে যেতে পারবে। এমন সব পোশাক পরে এমনভাবে বের হয়। ও কলেজে আসে কিনা বাইসাইকেল করে। শুধু কি তাই, দেখ না হাতের মোবাইল মনে হচ্ছে বাংলা চলচ্চিত্রের 90 দশকের কোনো নায়ক ভাঙা ফোন ব্যবহার করছে। আরে সাদিয়া, তোর ছোট লোক খ্যাত বন্ধুকে একটু আধুনিক হতে বল, এতে তোর জন্য লাভ, বুঝলি? হয়েছে, চল, এসব মানুষের সাথে কথা বলে আমাদের ইমেজ নষ্ট করার দরকার নাই। যেদিন সাদিয়া বুঝতে পারবে সেদিন এই ছোট লোককে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। ওরা তিনজন হাসতে হাসতে চলে গেল। আর সাদিয়া ওদের সব কথা মাথা নিচু করে শুনলো। আর ইতি বাসার তো তার কোনো কথাই বলতে পারলো না। যতই বড় লোক করে ছেলেই হই না কেন, ওদের কথা শুনে আমার তো আজ অনেক খারাপ লাগলো। সেই সাথে সাদিয়াকে তো অপমান করাটাও সহ্য হচ্ছে না। আজ আমার জন্য আমার বন্ধুগুলো অনেক কথা শুনলো,
তাদেরকে অপমানও করলো। আমি যদি ইচ্ছে করি ওদের সবাইকে কিনতেও পারি, কিন্তু আমি তা করব না। যেখানে আমার বাবা ঢাকা শহরে নামকরা ব্যবসায়ী, টপ 10-এর মধ্যে একজন, সেখানে তো এরা কিছুই না। আমার বাবার দেশের বাইরে অনেক বড় বড় কোম্পানি আছে, আর এরা আসছে কিনা আমাকে ছোট লোক খ্যাত বলতে। তোদের বাবা আমার বাবাকে বাবা বলে ডাকবে যখন শুনবে আমি শহরের একজন নামকরা বিজনেসম্যানের ছেলে। এখন ওরা সবাই মন খারাপ করে আছে। সত্যি বলতে আমি এমনভাবে থাকি সেখানে যে কেউ অপমান করবে এটা স্বাভাবিক, কিন্তু আমি যে অন্যদের মতো বাবার টাকার গরম দেখাতে চাই না, বাবার দাপট দেখিয়ে চলতে চাই না। আমার যে এরকম বড় লোক একটু ভালো লাগে না। এই অপমান আমাকে করেছে। তোরা সবাই এভাবে মন খারাপ করে আছিস কেন? শুধু কি তোকে অপমান করেছে নাকি দেখ না সাদিয়াকে কত কথা বলে গেল। তোর কি বাসাতে ভালো পোশাক বা ভালো ফোন কেনার টাকা নাই রে শামীম? আর ওদের কথা শুনে আমি আমার অভ্যাস বদলাবো নাকি? সত্যি তো, আমাদের সাথে বন্ধুত্ব করে সাদিয়া ঠিক মতো কোথাও যেতেও পারে না, কারোর সাথে বড় কথাও বলতে পারে না। আরে বাবা, মানুষের কাজই এগুলো। ওরা অন্যকে অপমান করে অপমানিত কথা বলে আনন্দ পায়, আর তার জন্য কি মন খারাপ করে থাকতে হবে নাকি? বাদ দে এসব, আমি ঠিক আছি। আমি বাসায় গেলাম, বিকেলে আমার সাথে দেখা করিস। শামীম, কথা আছে আর কাজও আছে। এই কই যাস? শোন, এই সাদিয়া, এত অপমানিত হবার পরও কি কেউ এখানে থাকে? আমরাও বাসায় গেলাম, তুই গেলেও চল। এই তোরা আবার যাচ্ছিস কেন? এই শোন না আমার কথা। ওরাও দেখি চলে গেল, অপমান করলো আমাকে আর চলে গেল এরা। এটা কোনো কথা? আমি এখন একাই সেখানে বসে থাকলাম। আমার একা একা ভালো লাগতেছে না। আমারও ক্লাসে যাওয়া দরকার। বাসায় গেলে আবার মা ভাবি অনেক পচাবে। তার চেয়ে ক্লাস করি, সামনে ফাইনাল পরীক্ষা আছে, ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। আমি ক্লাসে গেলাম, সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ইতি আর বাসারকে ফোন দিলাম, কিন্তু ওরা আমার ফোন তুললো না। হয়তো বা আমার উপর রাগ করে আছে। যাই হোক, কালকে সব কিছু ঠিক করে নেব আমি। আমার রুমে এসে ওয়াশরুমে কি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর ভাবিকে বললাম খাবার দিতে। ভাবি খাবার দিল। আমি খাচ্ছি আর ভাবি একটা চেয়ার টেনে আমার পাশে বসলো। ভাবি কিছু বলবে? আচ্ছা, তুই এমন কেন রে? আমি এবার কি করলাম ভাবি? তুই যে চাচা হতে যাচ্ছিস তা কি জানিস? আমি ভাবির কথা শুনে কাশতে থাকলাম। আসলে এমন একটা খুশির কথা বললো যে ভাত গলায় আটকে গেছে। আর ভাবি সাথে সাথে আমার মুখের সামনে এক গ্লাস পানি ধরলো। আমি ডকডক করে সবগুলো পানি খেয়ে নিলাম। খাওয়া বাদ দিয়ে হাত দিয়ে ভাবির হাত ধরে সোফায় নিয়ে বসালাম। এই কথাটাও কি সবার শেষে জানলাম আমি ভাবি? তুই কবে আনন্দের কথা আগে শুনেছিস? থাকিস তো তোর নিজের মতো করে, কারো কোনো কথা কি শুনিস তুই? সরি ভাবি। আমাকে সরি বলার কি আছে বল? তুই তো বিয়ের সময় খুব বলেছিলি বাবির যখন বাচ্চা হবে তখন বাবির খুব খেয়াল রাখবি। কেন রাখবো না ভাবি? তোমাকে তো আমার মায়ের মতো সম্মান করি, কোনোদিন তোমাকে ভাবি মনে করিনি। তোমাকে তো নিজের বোন আর মায়ের মতোই দেখি। আমার মায়ের পর যদি আমাকে কেউ ভালোবাসে সেটা তুমি ভাবি। সেটা আমি জানি। এ বাসায় যদি আমাকে কেউ সম্মান করে ভালোবাসে, সেটা আমার এই বড় ছেলেটা, আমার এই ছোট্ট ভাইটা। এর মাঝে মা তৃপ্তিও চলে আসলো। বাহ ভাবি বাহ, আমি মনে হয় তোমাকে ভালোবাসি না, সম্মানও করি না, সব ছোট ভাইয়ে করে। আমি বুঝি তোর পরে মা। সবার চেয়ে আমাকে বেশি শামীম ভালোবাসে, বুঝলি তৃপ্তি? আর মা, আপনি তো মা, সবার উপরে মা তো সব সন্তানকে সমান চোখে দেখে আর সমান ভালোবাসে। মায়ের ভালোবাসার কারো সাথে তুলনা করা যায় না। তার মানে ভাইয়া আর মা তোমার কাছে ভালো, আর আমি পর হয়ে গেলাম? তুই তো আর এই বাড়িতে সারা জীবন থাকবি না, তোর ভালোবাসা কিছু সময়ের জন্য। ভাবি, আমি তোমার কাজে সাহায্য করি, তোমার সব কিছু খেয়াল রাখি, আর আমি পর হয়ে গেলাম? ননদিনী, এমন কথা কি কখনো বলেছি আমি তোকে? শামীম ওই একজন হয় যে সবার সমান খেয়াল রাখে আর সবাইকে সমান চোখে দেখে। ওর সাথে না আছে অহংকার, না আছে বাবার টাকা পয়সার গরম দেখানো। শামীম সব ধরনের কথা সহ্য করতে পারে, কাউকে কটু কথা বলে না। আমি কি এসব করি নাকি ভাবি? তা করিস না, তবে শামীম তো তোর থেকেও আলাদা। ওর চাহিদা সবচেয়ে কম, ও সবার ভালোবাসা পেতে চায়। হয়েছে বৌমা, সাথে কথা বলা লাগবে না, ও বেশি বুঝে। দেখবো আমি ছোট ভাইয়ের ভালোবাসা কতদিন থাকে। ভাবি,
আজ থেকে তাহলে তোমার সব কাজ বন্ধ। বন্ধ কি রে? বন্ধ করে দিয়েছে তোর বাবার। আমার এত খেয়াল রাখা লাগবে না। এখন বল, সাদিয়ার কি খবর? এখন কেমন চলছে তোদের বন্ধুত্ব? ভাবি, আগের থেকে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেছে। আর সাদিয়া তো এখন আমার সাথে অনেক ক্লোজ। আর আমাকে কেউ কিছু বলে সাদিয়া তো সহ্য করতে পারে না। তা তুই কি এখনো সাদিয়ার কাছে গরিব হিসাবে থাকবি? একদিন সাদিয়াকে বাসায় নিয়ে আসিস, তোর আসল পরিচয় দে। মা, এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন যাক। সবাই যেহেতু জানে আমি গরিব, তো জানুক না, পরে না হয় সবাইকে সারপ্রাইজ দেব। কি বলো ভাবি? হিতে বিপরীত যদি হয় কি করবি? ও ভাবি, কিছুই হবে না। তোর কি সাদিয়াকে পছন্দ হয়? এতে লজ্জা পাওয়ার কি আছে? তোর যদি সাদিয়াকে পছন্দ হয় থাকে তাহলে আমাদেরকে বল, ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। এখন না মা, আগে দেখি না সাদিয়া আমাকে পছন্দ করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, তারপর। তার আগে যদি সাদিয়া অন্য কাউকে পছন্দ করে রাখে তখন কি করবি? আমি তখন সবসময় সাদিয়ার সাথেই থাকি। ও কাউকে পছন্দ করে না, আর ওর যদি কেউ থাকতোই তাহলে তো আমাকে বলতোই। তবুও সাবধানে থাকিস, আর সাবধানের মার নাই, বুঝলি? আচ্ছা ভাবি, আসলে আমার মনের কথা শেয়ার করার জন্য এই দুইটা মানুষ আছেই। বাবা ভাইয়াকে খুব কম সময়ের জন্যই কাছে পাই। বাবা ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, তবে কাজের চাপে আমাকে সময় দিতে পারে না। আর আমি ওদেরকে ডিস্টার্ব করি না, কারণ সারাদিন কাজ শেষে তারাও ক্লান্ত থাকে। আমি বিকালের দিকে সাদির কাছে চলে গেলাম। আজ আর সাদি আমাকে বাইক চালাতে দিল না, সে নিজেই চালাতে লাগলো। আমার কাছে যাওয়া মাত্রই কোনো কথা না বলে বাইকে উঠে বাইকে স্টার্ট দিল আর আমাকে বাইকে উঠতে বলল। আর সাদিয়াকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কারণ সাদিয়ার মুখ পুরো লাল হয়ে গেছে। সাদিয়া আমাকে একটা বড় শপিং মলে নিয়ে আসলো। শপিং মলে ঢুকেই সে ছেলেদের পোশাকের দোকানে গেল, আর শার্ট প্যান্ট টি শার্ট সব আমার মাপে নিতেছে। শার্ট প্যান্ট টি শার্ট নেওয়া হয়ে গেলে সে একটা মোবাইলের শোরুমে গিয়ে আমাকে একটা সবথেকে দামি ফোন কিনে দিল। তারপর আমাকে নিয়ে জুতার দোকানে গেল, সেখানে গিয়ে আমার পায়ের মাপের 3 জোড়া জুতা নিল। সেখান থেকে ঘড়ির দোকানে গেল, আর সবচেয়ে দামি ব্র্যান্ডের ঘড়িতে নিল সাদিয়া। আমাকে সেখান থেকে কোনো কথা না বলেই শপিংয়ের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে সে বাইক চালাতে থাকলো। যেখানে সে সাদিয়ার বাইকে উঠেছিলাম ঠিক সেখানে সে বাইক দাঁড় করালো। এই সবগুলো জিনিস তোর জন্য কিনেছি, বুঝেছিস? আমার জন্য কেন? কেউ আমার বন্ধুকে ছোট লোক খ্যাত বলুক, তা আমি চাই না। তাই বলে এত দামি সব কিছু আমাকে দিবি তুই? দেখ, এসব আমার লাগবে না। কে কে বলে বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই। তোর সমস্যা থাকতে না পারে, কিন্তু আমার অনেক সমস্যা আছে, বুঝেছিস? তোকে অপমান করা মানে আমাকে অপমান করা। তবু আমি সব নিতে পারবো না। ও বুঝেছি, তাহলে এতদিন আমাকে করুণা করেছো তুমি? এতদিন তাহলে আমার সাথে বন্ধুত্ব সাজার অভিনয় করেছিস তুই? সত্যি বলতে এই খারাপ মেয়েটাকে আপন করে নিতে পারিস নাই তুই। এতদিন দয়া দেখিয়েছিস আমাকে। এসব কি বলিস তুই? সত্যি আমি তোকে আমার অনেক ভালো বন্ধু মানি, আর আমি মেয়েদের কাছ থেকে কখনো কোনো কিছু নিইনি। এটা আমার ছোট থেকে অভ্যাস, বুঝলি? আর এখানে কান্না করার কি আছে বলতো? তোকে যদি বন্ধু মনে নাই করতাম তাহলে নিশ্চয়ই তোর সাথে সময় কাটাতাম না, তোর সাথে মিশতাম না। আমি এখন অত কিছু বুঝি না, তুই এবার সব কিছু নিবি। আর একজন বন্ধুকে ভালোবেসে এসব দিতেছে। তোর যদি সব থাকতো তাহলে তোকে দিতাম না, বা দিতে চাইতামও না। তুই নিতি না, বুঝেছিস? নিতেই হবে? হ্যাঁ, নিতে হবে। আর রিয়া, মিনা, টিনার কথার জবাব আজকেই দিব আমি। কেমন করে? তুই এখন এসব নিয়ে বাসায় যা। রাত 9টার সময় তুই এখানে চলে আসবি, আর এখান থেকে তোর যে পোশাকটা ভালো লাগে তা পরবি। এক কথায় একজন বড় লোকের সন্তানকে যেমন দেখায় ঠিক তেমন করেই আসবি। আর কি করব? তোর হাতের ভাঙা ফোনটা ফেলে দিবি, আর এই নতুন ফোনে তোর সিম মেমোরি কার্ড ভর্তি। আর সময় মতো চলে আসবি, বুঝলি? যদি না আসি? দেখ শামীম, আমার রাগ উঠাস না। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। আরটা নিশ্চয়ই জানিস, একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য তার নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুতরাং তোর সম্মান মানে আমার সম্মান, আর আমার সম্মান মানে তোর সম্মান, বুঝেছিস? এবার বাসায় যা। সাদিয়া আমাকে সেখানে রেখে বাইক নিয়ে চলে গেল। আমি শপিংয়ের ব্যাগগুলো সহ সেখানে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ পর একটা সিএনজি আসলো। আমি সিএনজি করে বাসায় চলে আসলাম। আমি যখন শপিংয়ের ব্যাগগুলো হাতে নিয়ে বাসাতে ঢুকলাম তখন মা ভাবি আমার কাছে এগিয়ে আসলো। আমার কাছে এসে তারা আমার চারদিকে ঘুরতে থাকলো আর আমাকে দেখতে থাকলো। তারা আমার হাতে শপিংয়ের ব্যাগ দেখে অবাক হয়েছে। তার বলতে হয়, কি মা, এভাবে দেখার কি হলো? আমি কোনো সার্কাসের জোকার নাকি? তার চেয়ে অন্যরকম লাগতেছে তোকে। তোর কাছে টাকা আসলো কোথা থেকে এত শপিং করার? আমাদের তো সব কিছুই আছে, তুই আবার আমাদের জন্য কষ্ট করে শপিং করতে গেলি কেন?
আর এত শপিং করার টাকা কোথায় পেলি তুই? যাওয়ার সময় তো মাত্র 200 টাকা নিয়ে গেছিস। তোমরা কিভাবে আমার চারদিকে ঘোরা থামবে? আমাকে কিছু বলতে দিবে তো নাকি? বল কি বলবি, তার আগে আমাকে দে কি কিনেছিস আমার জন্য। মার ভাবি আমার কাছ থেকে শপিং এর ব্যাগগুলো কেড়ে নিয়ে দেখতে থাকলো। যখন দেখলো এগুলো ছেলেদের পোশাক আর ঘড়ি জুতো, তখন মার ভাবি আবারও বলতে শুরু করে দিল, এই তুই না আমাদেরকে খুব ভালোবাসিস, তাহলে তুই কেন তোর ভাইয়া আর বাবার জন্য শপিং করতে গেলি? বুঝেছিস বৌমা, ছোট ছেলে আমাদেরকে মুখেই যতই বলুক না কেন আমাদেরকে ভালোবাসে, সেটা তার মুখের কথা, আর মনে মনে তো তোমার শ্বশুর আর স্বামীকে সে ভালোবেসে, তা বুঝতে পারলাম এখন। ও মা, তোমরাও না শাক বাজার থেকে মাছের বাজার চল লোক, আমাকে বলতে দিবে তো নাকি? বল দেখি কি বলতে চাস তুই। মা, এসব কিছু আমার বাবা বা ভাইয়া কারোর জন্য না। মানে কি বলিস তোর এইসব? আমাদেরকে দেখা তোর বোকা মনে হয়? তুই যা বলবি আমরা সব বিশ্বাস করব। তোর কাছে তো কোনো টাকাই নেই, আর তুই কি না বলিস এইসব জিনিস তোর? হ্যাঁ, এসব কিছু আমার, আর এই শপিং করে দিছে আমাকে সাদিয়া। ছাদিয়া দিচ্ছে শপিং করে আর তুই নিয়েছিস? দেখেছেন মা, 2 দিনের পরিচয় মেয়ের জন্য আপনার ছেলে তার দেওয়া জিনিস নিয়েছে, আর ওর ভাইয়া বাবা কিছু দিতে চাইলে নেয় না। একটা মেয়ে ভালোবাসার জন্য আমাদেরকে এভাবে ভুলে যাচ্ছিস তুই? আগে আমার পুরো কথা তো শুনবে নাকি? তার আগে ভাঙ্গা রেডিওর মতো গান বাজিয়ে যাচ্ছ। বল কি বলতে চাইছিস তুই? কলেজের সব কথা আর মার্কেট করার পর সবকিছু বলে দিলাম। তাই তো বলি, চিনে আমার তো এইসবে জীবনও ইন্টারেস্ট ছিল না। এবার কি বলবে তোমাদেরকে ভালোবাসি না? আরে দূর বোকা ভাই, আমার তোর সাথে তো মজা করেছি মাত্র, আমরা দেখতে চাইছি তুই কি করিস, আর আমরা আগেই বুঝতে পেরেছি এসব ছাদিয়ার কাজ, তাই তোকে সে একমাত্র জাত করতে পারে। তুই কি মনে করেছিলি আমরা সত্যি সত্যি তোর উপর রাগ করেছি, মন খারাপ করেছি? না আরে বোকা ছেলে, তুই তো আমাদের 7 রাজার ধন, তোর সাথে কি আমরা রাগ অভিমান করতে পারি? মানে সে আজ রাত 9টায় আমাকে যেতে বলেছে, আমাকে নিয়ে নাকি কোথায় যাবে, আর ওই গুন্ডি বদ রিয়া, টিনা, মিনা ওদের কথার উত্তর দেবে। তারপর মার ভাবি সেখান থেকে পছন্দ করে একটা শার্ট প্যান্ট আমাকে পরতে বলল। এখন আমি পুরোপুরি শিওর ছাদিয়াও তোকে ভালোবাসে। আমারও সেটাই মনে হচ্ছে। এখন বলো কোনটা পরে সাদিয়ার কাছে যাব? যা তোর ঘরে যা, বেশি সময় তো নাই, 9টা বাজতে গিয়ে রেডি হয়ে আয়। আমি উপরে এসে মা ভাবির পছন্দ করা কালো শার্ট প্যান্ট, ম্যাচিং করে জুতো, হাত ঘড়ি পরলাম। তারপর আমার বাটন মোবাইল থেকে সিম বের করে স্মার্টফোনে ভরলাম। পরে তৈরি হয়ে মা ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আবার সেই জায়গায় চলে আসলাম। এবার আমি একটু আগে আসলাম, সাদিয়া একটু দেরি করে আসলো। সাদিয়া আজ একটু হট ড্রেস পরেছে। আমি তো তাকে এই ড্রেসে দেখে অবাক হয়ে গেলাম। সাদিয়াকে এসব ড্রেসে সুন্দর লাগলেও আমার একটু ভালো লাগতেছে না তার এমন পোশাক পরা দেখে। তাকে দেখে আমার হাসি ভরা মুখটা কালো হয়ে গেল। ও সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। তোর দেরিতে আসা নিয়ে আমার মন খারাপ নেই, কিন্তু তোর এমন পোশাক পরা দেখে আমার মন খারাপ। আমরা যেখানে যাব সেখানে গেলে বুঝতে পারবি কেন এসব পড়েছি। প্লিজ এসব নিয়ে আর পড়ে থাকিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবার বলো কোথায় যাব আমরা? আরে দাঁড়া, তোকে কিন্তু এই ড্রেস আপে পুরাই হিরোর মতো লাগতেছে। আমি সাদিয়ার কথা শুনে লজ্জা পেলাম। নে হয়েছে, এবার একটু কাছে আয়, তোর সাথে সেলফি তুলি। আমি সাদিয়ার কাছে গেলাম। সেবার এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁট দুইটা বাঁকা করে সেলফি তুললো। আমি এবার বাইক চালাতে থাকলাম আর সাদিয়া আমার পিছনে বসলো। আমি সাদিয়ার ঠিকানা মতো বাইক চালিয়ে সেই জায়গায় চলে গেলাম। বাইক থেকে নেমে বিল্ডিংয়ে তাকিয়ে দেখি এটা একটা ক্লাব। তার মানে সাদিয়ার বান্ধবীদের কথাগুলো সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। সাদিয়া এবার তার এক হাত আমার হাতের ভেতর ঢুকিয়ে ক্লাবের ভেতর নিয়ে গেল। ভেতরে ঢুকে তো আরও বেশি অবাক হলাম, কারণ এখানে যে মেয়েগুলো এসছে তারাও সাদিয়ার মতো হট ড্রেস পরে এসেছে, আর ছেলেগুলো গায়ে পরে নাচানাচি করতেছে। অনেক ছেলে মেয়ে সিগারেট আর মধু খাচ্ছে। আমাদের দুজনকে আসা দেখে সাদিয়ার গুন্ডি বান্ধবীগুলো মানে টিনা, মিনারিয়া, ওরা আমাদের দুজনের কাছে এগিয়ে আসলো। আরে বাহ, বাঁদরের গলায় মুক্তার মালা। কয়লা ধুলে ময়লা যায় না, এটা জানিস তো সাদিয়া? এদের মতো ছোট লোককে যতই ভালো পোশাক পরাস না কেন, এরা কখনো স্মার্ট সমাজের মানুষ হতে পারে না। বেশি কথা বলবি না আমার বন্ধুকে নিয়ে। আর দেখ শামীমকে কত সুন্দর লাগতেছে। এখন বল শামীম আর কি করলে ওকে খ্যাত ছোট লোক বলবি না?
যেহেতু এসেই পড়েছিস ক্লাবে, সেহেতু ওকে নিয়ে ড্রিঙ্কস করে সিগারেট খা, নাচানাচি কর ওদের মতো, তাহলে বুঝবো ওই বান্দাও কোনো গায়ের খ্যাত না। শামীম, চল আমার সাথে। আজ তুই ওদের মতো করে মদ সিগারেট খাবি আর ওদেরকেও দেখিয়ে দিবি তুই কোনো খ্যাত বা আনসোশ্যাল না। না, আমি এসব পানাহার করতে পারবো না, কারণ এসব জিনিস হারাম। বলেছিলাম না, এরা সমাজের মানুষ না, সমাজের মানুষের সাথে এরা মিশতে পারে না। তোকে আগেই বলেছি এইসব ছোট লোকের সাথে বন্ধুত্ব করিস না। দেখ, তোর সম্মান সে রাখতে পারলো না। খুব তো বলছিলি আমার বন্ধু আমার জন্য জীবনও দিতে পারে, তা এই তোর বন্ধুর নমুনা? শামীম, চল এখান থেকে, আর অপমানিত হতে চাচ্ছি না আমি। না, যাব না। যান, আপনারা নিয়ে আসুন মদ সিগারেট। কি বলতেছিস শামীম তুই? ঠিকই বলতেছি আমি। ওরা কি আমার আর সাদিয়ার জন্য সিগারেট, মদের বোতল আর গ্লাস নিয়ে আসলো। প্রথমে আমাকে সিগারেট ধরাতে বলল, আমি ধরালাম, কিন্তু একটা টান দেওয়া মাত্র আমি কাশতে থাকলাম। আমার চোখ মুখ বন্ধ হয়ে আসলো। আমার এমন কাণ্ড দেখে সেখানে থেকে সবাই হাসতে থাকলো, আর সাদিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। এসব ছোটলোক খ্যাতের জন্য নয়, আর এরা এসবের কিছুই জানে না। শুধু একদিনে প্রমাণ হয় না, বাদর মানুষ হয়েছে। তাহলে কি করতে হবে? পুরো 1 মাস এখানে এসে এসব খেতে হবে, আর এখানে যারা যেভাবে বের হয় ঠিক সেভাবেই চলতে হবে। রাজি আমি। শামীম, ওরা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে, ওদের কথাই রাজি হোস না তুই। যেখানে তোর সম্মানের ব্যাপার সেখানে আমি সব কিছুতেই রাজি। দাও সিগারেট, আর দাও মদ। আবারও সিগারেট ধরালাম, আবারও কাশতে থাকলাম। 1 গ্লাস মদ নিলাম, যেই না মুখে দিয়েছি কি বিশ্রী গন্ধ, তবুও সাদির সম্মানের দিকে তাকিয়ে খেয়ে নিলাম। সেদিন রাতে সিগারেট কীভাবে খেতে হয় একটু শিখে নিলাম, আর মদ খাওয়াটাও একটু শিখলাম। কিন্তু এসব খাওয়ার পর আমার মাথা ঘুরতে থাকলো, হাত পায়ে কোনো বল পাচ্ছি না। আমি ডলতে থাকলাম। কে কী করতেছে আমি নিজেও জানি না, কত সময় যেখানে ছিলাম তাও জানি না। এতটুকুই মনে আছে, সাদি আমাকে একটা গাড়িতে তুলে দিল, আর আমাকে বলল আমার বাসার ঠিকানা ড্রাইভারকে বলতে, তিনি নাকি আমাকে বাসাতে পৌঁছে দেবে। কোনো রকম বাসার ঠিকানা দিলাম চালককে। তিনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখি সব লাইট অফ। কোনো রকম ডুলতে ডুলতে আমার নিজের রুমে গিয়ে বিছানায় দবাস করে শুয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। পরের দিন ভাবির ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি বাসার সবাই আমার রুমে আছে। বুঝলাম না কিছু। আজ তো আমার জন্মদিন না, তাহলে আজ এতজন একসাথে আমার রুমে কি করে? কিছুই তো বুঝছি না। আজ সবাই একসাথে, তোমরা এখানে? কিছুই তো বুঝলাম না। তার আগে বল, কাল কত রাতে বাসে এসেছিস? কেন 12টার সময় এসেছি আমি। পেয়ারের ছোট ভাই কাল রাত 2টা পর্যন্ত এ বাসার সবাই জেগেছিল, বুঝছেন আপনি? কাল রাতে কোথায় ছিলি তুই? আর এমন পোশাক কবে থেকে পরা শুরু করে দিলি? তার মানে বাবা ভাই এসব বিষয়ে কিছু জানে না? ভাবি আর মাকে ইশারা করলাম কিছু একটা বোঝাতে ওদেরকে। এই চল তো, তুমি কি সব নিয়ে পড়ে আছো? শামীম কি এখনো ছোট আছে নাকি? তুমিও না, ছেলেটার কি সারা জীবন একই রকম থাকবে, নাকি তুমিও দেখি বেশি বুঝে? চলো তো, আজ আর অফিসে গেলে না? ভাবি ভাইয়াকে তার হাত ধরে আর আমার মা আমার বাবার হাত ধরে টেনে আমার রুম থেকে নিয়ে চলে গেল। আমি এবার টেবিল ঘড়ির দিকে চোখ দিলাম। সে কি 11টা বাজে? আর এত সকাল পর্যন্ত ঘুমালাম আমি আজ? আর কলেজে যাওয়া হলো না আমার? মোবাইল হাতে নিয়ে দেখি ইতি আর বাসার অনেকগুলো ফোন দিয়েছে, তাই সাথে সাথে ফোন ব্যাক করলাম আর বললাম আজ কলেজে যাব না। তো এভাবে সাদিয়ার সাথে আমার দিন কাটতে থাকলো। বিকেলে সাদিয়া সহ নানান রকম জায়গায় ঘুরতে যাওয়া, রাতে ক্লাবে গিয়ে নেশা করা, কোনোদিন সকালে ঘুম থেকে উঠতে বলে কলেজে যাওয়া, প্রতিদিন রাত করে বাসে ফিরলে বাবা আর ভাইয়ের সামনে পড়া আর তাদের নানা রকম প্রশ্নের উত্তর দেওয়া। তবে মা আর ভাবি বুঝে গেছে এখন আমি নেশার সাথে জড়িয়ে গেছি। সাদিয়ার সাথে ফোনে কথা বলা, সাদিয়া এখন আমার সাথে সব রকম করে মিশে, তাতে দিন রাত সাদিয়ার প্রতি আমার দুর্বল হয়ে যাওয়া। তো ইদানিং সাদিয়ার সাথে আজ 5 দিন থেকে দেখা হয় না, কথা হয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না। আর সাদিয়া কলেজ আসা বন্ধ করে দিয়েছে। বিকেলে যে জায়গায় গিয়ে সাদিয়ার সাথে দেখা করতাম সেই জায়গায়ও সাদিয়া আসে না। যে ক্লাবে সাদিয়ার সাথে যেতাম সেখানেও সাদিয়া এখন আসে না। আমি তোর সাদিয়ার বাসার ঠিকানাও জানি না। ইতি বাসার কেউ জিজ্ঞাসা করেছি, ওরা নাকি জানে না। রিয়া, মিনা, টিনা ওরাও কলেজে আসে না, ক্লাবেও আসে না। যে আমি সাদিয়ার ঠিকানাটা নেব? আমি এই 5 দিনে সাদিয়ার জন্য অন্যরকম হয়ে গেছি। এই 5 দিন সাদিয়া আমার সাথে না থাকায় আমি পুরো পাগল হয়ে গেছি। আমার যেন এখন 3 রাত কাটেই না। তাই বাধ্য হয়ে দোকান থেকে সিগারেট কিনে এনে আমার রুমের ব্যালকনিতে খেতে হচ্ছে।
কোনোভাবে রাতে দুচোখের পাতা এক করতে পারি না। মনটা বারবার শুধু কু ডাকতেছে, সাদিয়ার কোনো কিছু হলো না তো? আমি এখন এক প্রকার শহরের খারাপ ছেলেদের মতো খারাপ হয়ে গেছি। কলেজে গেলেও ক্লাস করি না ঠিক মতো, দিনরাত লুকিয়ে সিগারেট খাই, সময় পেলে ক্লাবে গিয়ে বা বারে গিয়ে মদ খাই। অবশ্য এসব কিছু এসে সাদিয়ার জন্য, আর সাদিয়া এসব কিছু সেবন করে। বাড়িতে এখন সবার সাথে মেজাজ গরম করে কথা বলি। আগের মতো আর কারো কথা সহ্য করতে পারি না। কথার পাল্টা খারাপ উত্তর দিই, মানে নেগেটিভ কথা বলি, তবে খারাপ ভাষা না। আবার আমার মাঝে যে পরিবর্তন এসেছে তা সব কিছুই করেছে সাদিয়া। আমাকে স্মার্ট বানিয়েছে। কোন সমাজে কোথায় কিভাবে বের হতে হয়, কার সাথে কেমন করে কথা বলতে হয়, কোথায় কী করতে হয়, সব কিছু। মোট কথায় সাদিয়া প্রেমে অন্ধ হয়েই এমন কিছু হয়েছে আমি। আর আজ সেই সাদিয়ারই কোনো খবর নেই।